বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বুঝে না সে, বুঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চাই না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি, কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না, মেলে না। বাসার সবাই নানা কাজে ব্যস্ত। সবাই তড়িঘড়ি করে কাজ করছে। আজ বাসায় অনেক মেহমান আসবে। মেহমান আসার মূল উদ্দেশ্য, বাসার মালিক আরহান চৌধুরী ছোট ছেলে ঈশান চৌধুরী আজ দেশে ফিরবে। লন্ডনে 5 বছর পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে আজ বাসায় ফিরবে। তাকে দেখার জন্য আরহান চৌধুরীর মেজ ভাই আরাফ চৌধুরী এবং ছোট ভাই আদিত্য চৌধুরী এসেছে বাসায়। তাদের স্ত্রী সহ ছেলে মেয়েও এসেছে এবং বাকি আত্মীয়রাও এসেছে। আরহান চৌধুরী বড় মেয়ে ঈশিতা চৌধুরী, তার স্বামী সাদাব ও ঈশানের কিছু কাজিন ঈশানকে ড্রপ করার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। 5 বছর পর দেশে ফিরবে বলে ঈশানের মনটা আনন্দে ভরে যাচ্ছে। কত চেনা শহর, চেনা মানুষগুলোকে না দেখে দিন কাটিয়েছে। বাবা মা আপু আত্মীয় স্বজনের সাথে কাটানোর সময়গুলো মনে পড়ছে তার। এসব ভাবতে ভাবতেই প্লেন ল্যান্ড করলো তার চিরচেনা শহরে, তার মাতৃভূমিতে। ঈশান এয়ারপোর্টে এসে দেখল তার জন্য সবাই অপেক্ষা করছে। সে তার বোনকে জড়িয়ে ধরল। কেমন আছিস তুই? আজ কতদিন পর তোকে দেখছি। কান্না সুরে ঈশিতাও বলল, কি আমাদের কথা তাহলে আজ মনে পড়লো শালাবাবু? তাহলে এতদিন পর দেশে ফিরলে ব্রো? আমরা তো ভেবেছিলাম ওখানেই বিয়ে করে সেটেল হবে। এছাড়া ঈশানের মামাতো বোন ইরা, ফুফাতো ভাই ইপ্তি সবার সাথে কৌশল বিনিময় করে সবাই গাড়িতে উঠল। গাড়ি ড্রাইভিং করছে সাদাব। গাড়িতে বসে ঈশানের মনটা কেমন জানি চুপসে গেছে। কারোর সাথে কোনো কথা নেই, না জানি জন্য না। সবার ভিতরে ঈশানের চোখটা শুধু একজনকেই খুঁজেছিল, তার মায়াবতীকে। ঈশান গাড়ির জানালার গ্লাসের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে তার মায়াবতীর কথা ভাবছিল। সবাই সবার মতো গাড়িতে হইহুল্লোড় করলো, অনেক আনন্দও করলো। ইতিমধ্যে গাড়িটি আরহান চৌধুরীর 2 তলা বিশিষ্ট রাজপ্রাসাদের মতো বাসার নিচে এসে পড়েছে। গাড়ির শব্দে ঈশানের মা আনিকা চৌধুরী বাসার দরজায় অপেক্ষা করছে। ইতিমধ্যে ঈশান বাসার মধ্যে ঢুকে দরজা খুলে দিতেই তার মাকে জড়িয়ে ধরল। মায়ের চোখে পানি। মম, কান্না করছো কেন? দেখো আমি এসে গেছি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমার কাছেই থাকবো। আনিকা চৌধুরী তার ছেলের কপালে চুমু খেলেন। ঈশান তার বাবাকে জড়িয়ে ধরে কথা বলেন। ঈশানকে দেখে পরিবারের সবাই খুব খুশি। ঈশানও সবার সাথে কথা বলে খুশি হলো। কিন্তু সে হাজারো ভিড়ে শুধু একজনকেই খুঁজে বেড়ালো। তাকে দেখতে না পেয়ে মনে মনে ভাবলো তার মায়াবতী কি তার উপর রেগে আছে। বুকের বাঁ পাশটাই ঈশানের খালি খালি লাগছিল। সে সবার সাথে কথা বলার পর্ব শেষ করে তার সেই চিরচেনা রুমটাই গেল, যেটা আগের মতো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তার মা। সে ফ্রেশ হতে গেল এবং একটা লম্বা শাওয়ার নিল। শাওয়ার শেষে সে একটা ব্ল্যাক শার্ট এবং হোয়াইট জিন্স প্যান্ট পরে রেডি হলো।
সে তার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মায়াবতীর কথা ভাবছিল। তার ভাবনার সেদ ঘটিয়ে নোহান বলে উঠল, ভাইয়া, তোমার জন্য নিচে সবাই অপেক্ষা করছে, খাবার খাবে, চলো। ঈশান নোহানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি দিয়ে বলল, চলো যাওয়া যাক। ঈশান নিচে এসে দেখতে পেল তার মেজ কাকি নেহা, তার ছেলে নোহান, মেয়ে আরিশা এবং ছোট কাকি শিলা, তার ছেলে শাওন নিচে অপেক্ষা করছে। এছাড়া ঈশানের বাবা, মেজ কাকাই, ছোট কাকাই এবং ঈশানের মামি তিনা, তার মেয়ে ইরা এবং ফুফাতো ভাই ইপ্তি এবং ফুফাতো বোন ইভা এবং বাকিরাও অপেক্ষা করছে খাবার টেবিলে। এরই মাঝে ঈশানের বাবা বলে উঠল, সবাইকে দেখছি, কিন্তু অনেকক্ষণ থেকেই আমার রিজিতা মামুনিকে দেখছি না। আমার মামুনি কোথায়? রিজিতার নামটা শুনি ঈশানের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। পরক্ষণেই আরিশা বলে উঠল, আমি রিজিতাকে ডেকে নিয়ে আসছি। এই বলে আরিশা সিঁড়ি দিয়ে উপরে হাঁটা ধরল। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে কারোর পায়ের আওয়াজ শুনে সিঁড়ির দিকে তাকাতেই ঈশান চমকে উঠল। সে দেখল ঈশান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সিঁড়ি থেকে নেমে আসা রিজিতার দিকে। টানা টানা কাজল কালো চোখ, ঠোঁটে হালকা লিপস্টিক, মায়া ভরা মুখে তার ঠোঁটে কিঞ্চিত হাসি, বেশ লম্বা ঘন কালো কেশ। ব্ল্যাক থ্রি পিস পরা রমণী এসে খাবার টেবিলে তার বাবার পাশের চেয়ারে বসে পড়ল। মামুনি, কই ছিলে তুমি? পাপা, আমি তো ঈশিতা আপুর রুমে ছিলাম। আদিত্য চৌধুরীর একমাত্র মেয়ে রিচিতা, তার কলিজার টুকরা মেয়েকে না দেখলে পাগল হবার উপক্রম। সব কিছুতেই সবার আগে মেয়ের খোঁজ নিবে সে। যাই হোক, পরবর্তীতে খাবার টেবিলে সবাই টুকটাক কথা বলে খাবার শেষ করলো। খাবার শেষ করে যে যার মতো উপরে চলে গেল। সন্ধ্যার আকাশ। কিরে শালাবাবু, আকাশের পানে তাকিয়ে কার কথা ভাবছিস? সাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা শাওনকে পেছন থেকে বলল। শাওন ঈশানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি দিয়ে বলল, ও তুই, এখানে আয়। শাওন ঈশানের থেকে 1 বছরে বড় হলেও ভাবটা তার সঙ্গে খুব জমে। শাওনের পড়াশোনা শেষ করে বর্তমানে বাবার বিজনেস সামলাচ্ছে। ঈশান আর শাওন কিছুক্ষণ গল্প গুজব করলো। তারপর চলো কোথাও ঘুরে আসি। শাওন এবং ঈশান ছাদে থেকে নিচে নেমে এসে দেখল নোহান, ইরা, ইফতি, ইভা, আরিশা, রিজিতা সোফায় বসে আড্ডা দিচ্ছে। সবাই খুব হাসাহাসি করছে এবং তার মা, কাকিরা এবং আপু রান্নার কাজে ব্যস্ত। ঈশানের বাবা, কাকাই এবং বোনের স্বামী সাদাব গুরুত্বপূর্ণ কাজে বাহিরে গেছে। ঈশান কিছুক্ষণ রিজিতার দিকে তাকিয়ে থেকে একটু মুচকি হাসলো, যা কারোর চোখে পড়ল না। তার মাকে বলে শাওন এবং ঈশান বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ঈশান এবং শাওন ডিনারের আগেই ফিরে আসলো। শাওন তার একটা গুরুত্বপূর্ণ কাজে বাসার সবার থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে গেল এবং ঈশান তার রুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর, রিজিতা মামনি, ঈশানের ঘরে কফিটি একটু দিয়ে আসো তো। কথাটা শুনে রিজিতা চমকে উঠল, কিন্তু কিছু বলল না। তার বড় মামনি তাকে অনেক আদর করে, বিদায় সে না করতে পারল না। সে চুপচাপ বাধ্য মেয়ের মতো কফির মগটা নিয়ে ঈশানের রুমের দিকে পা বাড়ালো। গিয়ে দেখলো রুমের দরজাটা খোলাই আছে। রুমের ভিতরে গিয়ে ঈশানকে দেখতে না পেয়ে রিজিতা ভাবলো হয়তো ফ্রেশ হচ্ছে। সে কফির মগটা রুমে রেখে ফিরে যাবার জন্য পা বাড়াতেই পেছন থেকে পুরুষালী কণ্ঠে নিজের নামটা শুনে থমকে দাঁড়ায়। তার শরীর যেন বরফের মতো জমে যাচ্ছে। সে কখনো ভাবেনি তাকে সেই মানুষটির মুখোমুখি হতে হবে, আর সে কখনো চায়নি তার মুখোমুখি হতে। সে আড়ালেই বড্ড বেশি ভালো ছিল। তার মায়া ভরা মুখটা চুপসে গেছে নিমিষেই। তার টান টান কাজল কালো চোখগুলো ইতিমধ্যেই জলে ভিজে একাকার। তার ভাবনার সেদ ঘটিয়ে তার কাঁধে পুরুষালী হাতে স্পর্শ পেয়ে চমকে ওঠে রিজিতা। সে পিছন ফিরে তাকাতেই দেখে, রিজিতা পেছন ফিরে তাকিয়ে দেখে সে আর কেউ না, ঈশান। একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজন। পুরো রুমটাই নীরব। মানুষগুলো পিনপিন নীরবতা পালন করছে। রিজিতার ভাবনার ছেদ ঘটে তখনই যখনই ঈশান হাত দিয়ে তার চোখের পানিগুলো মুছে দিচ্ছিল।
চোখের পানি মুছে দিয়ে ঈশান তার বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। রিজিতা তার জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। রিজিতা আর ঈশানের মাঝে দূরত্ব কিছুটা অল্প অল্প। কিছুক্ষণ নীরবতা শেষে ঈশান বলে উঠল, এই 5 বছরে আমাকে কখনো মনে পড়েনি? কখনো মনে করার চেষ্টা করিনি। আর যদি কখনো দেশে না ফিরতাম? কখনো তো ফেরার অপেক্ষা করিনি। তার এই কথাগুলো ঈশান ছলছল নয়নে রিজিতার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। রিজিতা তার দৃষ্টি নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছুক্ষণ চুপ থাকার পর ঈশানের হুঁশ ফিরে আসে। রিজিতা তখন বলে ওঠে, কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। রিজিতার কথা শুনে ঈশানের হৃদয়ে খুব করে লেগেছে। তার বুকে অসহ্য ব্যথা করছে, যা কাউকে সে দেখাতে পারছে না। কফির মগে চুমুক দিয়ে ঈশান ভাবতে থাকে, তাকে দেখে যে রিজিতার চোখে একদিন ভয় ছিল, সে চোখে আজ সে অভিমান দেখতে পাচ্ছে। তাহলে কি রিজিতা আর কখনো তাকে চায় না? তার সাথে কি আর কথা বলবে না, নাকি এই অভিমান নিয়ে তার থেকে অনেক দূরে সরে যাবে? তাহলে সে এই অসহ্য ব্যথা নিয়ে সারাটা জীবন কিভাবে কাটাবে? তার মায়াভরা মুখটা না দেখে কিভাবে থাকবে? হয়তো সেদিন তার ভুলের জন্য রিজিতা আজ তার থেকে দূরে চলে যাচ্ছে, দেখেও দেখছে না। সেই দিনের জন্য ঈশান আজও অনুতপ্ত। এসব ভাবতে ভাবতে ঈশানের চোখে কখন যে পানি চলে এসেছে সে বুঝতেই পারেনি। ঈশান বড় একটা নিঃশ্বাস নিয়ে বেলকুনিতে এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তার আর রিজিতার কথা ভাবতে লাগছিল। হঠাৎ কারোর কথাই ঈশানের ধ্যান ভাঙল। পেছন থেকে তার বোন ঈশিতা বলে উঠল, ঈশান, ডিনারের সময় হয়েছে, নিচে আসো। ঈশান নিচে এসে দেখতে পেল নিচে সবাই উপস্থিত আছে, শুধু শাহন বাসায় চলে গেছে। ঈশান এসে তোমার জন্যই সবাই অপেক্ষা করছে। ঈশান খাবার টেবিলে গিয়ে বসলো। ঈশানের সামনের চেয়ারে বসে আছে রিজিতা, মুখোমুখি দুজন। ঈশান আর চোখে কিছুক্ষণ রিজিতার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু সেটা কারোর চোখে পড়েনি। ডাক্তার তো হয়ে গেলে, দেশে ফিরলে মাত্র কিছুদিন বিশ্রাম নিয়ে তারপর ভালোভাবে কাজ শুরু করে দাও। হ্যাঁ বাবাই, আমিও তাই ভাবছিলাম। অনেকদিন পর দেশে ফিরছি, ধীরে ধীরে সব কাজ শুরু করব। মামা আর ফুপি আসেনি কেন? তোমার মামা কাজের চাপে আটকে পড়েছে, তাই আসতে পারেনি। তোমার ফুপি পরে আসবে একদিন। এভাবে কথা চলতে থাকলো কিছুক্ষণ। হঠাৎ চোখ গেল রিজিতার শুকনো মুখের দিকে। রিজিতার মুখটা চুপসে থাকায়, আমার মামুনির কি মন খারাপ? কেউ কি কিছু বলেছে তোমাকে? না বড় আপু, কেউ কিছু বলেনি। সবাই রিজিতার দিকে এক নজর তাকিয়ে আবার খাওয়াই মনোযোগ দিল। খাবার খাওয়া শেষ করে সবাই সবার রুমে চলে গেল। আরহান চৌধুরী, আরব চৌধুরী এবং আদিত্য চৌধুরীর বাসা একই শহরে, স্বল্প দূরত্বে তাদের বাসা। তাই রাতে ঈশানের মেজো কাকাই কাকি, তাদের মেয়ে আরিশা এবং ছোট কাকাই কাকি রাতেই চলে গিয়েছে। ঈশানের মামার বাসা একটু দূরে হওয়ায় তার মামি এবং মামাতো বোন ইরা যায়নি। রিজিতা তার বাবা মায়ের সাথে যেতে চাইলেও তাকে যেতে দেয়নি। নোহান এতদিন পর ঈশান পেয়ে ভাব জমাতে ব্যস্ত, তাই সে বাসায় যায়নি। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঈশান বেলকুনিতে দাঁড়িয়ে থেকে বৃষ্টি পড়া দেখছে। হঠাৎ বাহির থেকে একটা আলো ওর বেলকুনিতে পড়তেই ঈশান পাশে তাকিয়ে দেখে রিজিতা, সেই মায়াবতী। ভোরের আলো মুখে পড়তেই ঈশানের ঘুম ভেঙে যায়। সময়টা মার্চ মাসের শুরুর দিকে, শীত এখনো শেষ হয়নি। ঈশানের ঘুম ভেঙে যেতেই সে ঘড়ির দিকে তাকিয়ে থেকে দেখে 7:23। সে উঠে বিছানায় বসতেই তার কাল রাতের কথা মনে পড়ল। ঈশানের পাশের রুমে রিজিতা ছিল। বেলকুনিতে আলো পড়তে দেখল পাশের রুমের বেলকুনিতে রিজিতা দাঁড়িয়ে আছে। রিজিতা বেলকুনির গ্রিলের সাথে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে হাত নাড়াচ্ছে, তার মুখে মনোমুগ্ধকর হাসি। হঠাৎ কারোর রাগী কণ্ঠ শুনে রিজিতা চমকে ওঠে। এত রাতে না ঘুমিয়ে বেলকনিতে দাঁড়িয়ে কি করছিস?
রিজিতা পাশ ফিরে তাকিয়ে দেখে ঈশান তার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে, যেটা দেখে রিজিতা ভয় পেয়ে যায়। সে কণ্ঠস্বর নিচু করে জবাব দেয়, কিছু না, এমনি বাইরে বৃষ্টি পড়া দেখছিলাম। রুমের ভিতরে যা, গিয়ে ঘুমিয়ে পড়। রিজিতা কোনো দিক না তাকিয়ে ইরার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঈশানও নিজের রুমে ঘুমিয়ে পড়ে। ঈশান ফ্রেশ হয়ে সকালের নাস্তা করার জন্য নিচে যায়। নিচে গিয়ে দেখতে পায় সবাই টেবিলে তার জন্য অপেক্ষা করছে। সকালের নাস্তা সেরে ঈশান বাবার অফিসে যায়। ঈশানের মামি, মামাতো বোন ইরা, নোহান, ইফতি, ইভা এবং সাদাব নিজেদের বাসায় চলে যায়। ঈশিতা এ বাসায় কিছুদিন থাকবে বলে রিজিতাকেও যেতে দেয়নি। ঈশিতা যেতে চেয়েও মূলত ঈশানের ধমক খেয়ে আর যাবার কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারেনি। কিছুক্ষণ পর রিজিতা আর ঈশিতা এবং ওর মা সোফায় বসে গল্প করছে। সিঁড়িতে ঈশান নামতে নামতে বলছে, তোমরা এখানে কি করছো? আসছে গোমরা মুখ রাক্ষস বদমাইশ ডাক্তার। এই বিড়বিড় করে আমার নামে কি বলছিস? ঈশান ওর মায়ের কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ল। রিজিতা ঈশানের দিকে রাগী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস মনে হচ্ছে আমাকে গিলে খাবি। দৃষ্টি নামিয়ে বলল, আমি কেন আপনাকে গিলে খাবো? খাওয়ার কি জিনিসের অভাব আছে? বলা যায় না, খেতেও পারিস। জন্ম থেকে তো আমার পিছনে উঠে পড়ে লেগেছিস। ঈশানের কথা শুনে জন্ম থেকে জ্বালাচ্ছে বলে রিজিতা রেখে ওপরে চলে যায়। এত বছর পরও তোদের ঝগড়া ছাড়া কথা হলো না বলে ঈশিতা আর ওর মা হাসতে থাকে। সকাল গড়িয়ে দুপুর। ঈশান ও রিজিতা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছে। রিজিতা ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে বিকাল 4:45। সে ঘুম থেকে উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার শেষে সে তার লম্বা চুলগুলো শুকিয়ে নিচে নেমে আসলো। নিচে তার ঈশিতা আপু এবং বড় আম্মু সোফায় বসে গল্প করছে। রিজিতাও তাদের সাথে যোগ দিল। কিছুক্ষণ পর, আম্মু, আমার জন্য গরম গরম কফি পাঠিয়ে দাও। বড়ম্মু তুমি এখানে বসো, আমি বানিয়ে দিচ্ছি। কফি বানানো শেষ হলে এসে তার বড় আম্মুকে দেখতে না পেয়ে ফোনে কথা বলতে থাকা ঈশিতাকে জিজ্ঞেস করতেই সে বড় আপুর কথা ফেলতে পারবে না, তাই নিজেই ঈশানের রুমে কফি নিয়ে গেল। গিয়ে রিজিতা লজ্জায় কফির মগটা নিয়েই মুখটা উল্টো দিকে ঘুরে নিল এবং বলল, আপনার কি একটুও কমন সেন্স নেই? এভাবে রুমের ভেতর টাল পরে কেন ঘুরে বেড়াচ্ছেন? তোর নখ করে রুমের ভিতরে আসা উচিত ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ঈশান রিজিতাকে বলল, ওকে, সরি। বলে মাথা নিচু করে কফির মগটা রেখে রিজিতা চলে যেতেই ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো ঈশান। আচমকা ঈশানের কাছে রিজিতা ভয় পেয়ে গেল। রিজিতা এখন ঈশানের খুব কাছাকাছি। ঈশানে ভেজা চুলের পানি টপ টপ করে রিজিতার মুখের উপর পড়ছিল। এমন অবস্থায় রিজিতার দম বন্ধ হওয়ার উপক্রম। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঈশান রিজিতার দিকে তাকিয়ে দেখে লজ্জার আভায় ওর মুখটা লাল হয়ে গেছে। এদিকে রিজিতা ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে দেখে ঈশান রিজিতাকে ছেড়ে দেয়। ঈশানের থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বাহিরে চলে যায়। ও জোরে জোরে শ্বাস নিতে থাকে। রিজিতার চলে যাওয়া দেখে ঈশান মুচকি হাসতে থাকে। ঈশান, রিজিতা ও ঈশিতা বাহিরে গেছে রাতের ডিনার করতে। ওরা গিয়ে একটা রেস্টুরেন্টে বসেছে। কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেল। সবে খাবার খাওয়া শুরু করলো। ঈশান লক্ষ্য করলো রিজিতা খাচ্ছে না। কি হলো, তুই খাবার না খেয়ে চুপচাপ বসে আছিস কেন? খাবার কি তোকে মুখে তুলে দিতে হবে? ঈশানের কথা শুনে রিজিতা চমকে ওঠে। সে আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে। ওদের খাওয়া শেষ হলে ঈশানের ফোনে কল আসতেই ও সাইডে চলে গেল কথা বলা শেষ করে এসে দেখলো ওদের যেখানে বসে রেখে গিয়েছিল সেখানে নেই। পিছনে ফিরে তাকাতে দেখে ঈশিতা ফোনে কথা বলছে। ও ঈশানের দিকে এগিয়ে এসে দেখে রিজিতা এখানে নেই। দুজনেই ভয় পেয়ে যায়। রেস্টুরেন্টের ভিতরে খুঁজেও পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে ঈশান বাহিরে চলে আসে। হঠাৎ ঈশানের চোখ যায় সামনে। দেখতে পাই রিজিতা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। সম্ভবত ছেলেটা রিজিতার ফ্রেন্ড।
রিজিতা ছেলেটার সাথে কথা বলে ছেলেটা চলে গেল। রিজিতা ছেলেটাকে বিদায় দিয়ে পেছনে ফিরে তাকাতে চমকে ওঠে। দেখে ঈশান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, যা দেখে রিজিতা ভয় পেয়ে যায়। কাউকে বলে এসেছিস বাইরে? না বলে কোন সাহসে বাইরে এসেছিস? তোকে ভিতরে না দেখতে পেয়ে কি অবস্থা হয়েছিল আমার জানিস তুই? তুই নিজেকে কি ভাবিস? সবাই তোর চাকর? কাউকে না বলে তুই তোর ইচ্ছে মতো ঘুরে বেড়াবি, ছেলেদের সাথে রাস্তায় আড্ডা দিবি, আর সবাই তোর পিছে পিছে ঘুরবে তোকে খোঁজার জন্য। হঠাৎ ঈশিতার কণ্ঠে ঈশান নামটা শুনতেই ও হাত নামিয়ে নেয়। তাকিয়ে দেখে রিজিতা ভয়ে মাথা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। ওর চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। ঈশান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, যা গিয়ে গাড়িতে বস। রিজিতাকে চুপ করে থাকতে দেখে আবার রাগী কণ্ঠে বলে উঠল, আমার কথা কানে যাচ্ছে না নাকি আবার বলতে হবে? রিজিতা আর ঈশিতা গিয়ে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর ঈশান রেস্টুরেন্টে গিয়ে বিল পে করে গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসলো। ঈশান ড্রাইভিং করছে আর রাগান্বিত চোখে গাড়ির গ্লাসে রিজিতাকে দেখছে। মেয়েটা অনেক ভয় পেয়ে আছে, কোনো কথা বলছে না, শুধু চোখে পানি ভেসে আছে। বাসে এসে ঈশান ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে একটা টি শার্ট এবং ট্রাউজার পরে নিল। ঈশান ল্যাপটপ নিয়ে বসে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছে। হঠাৎই দরজার দিকে চোখ যায়, তাকিয়ে দেখে। ঈশান দরজার দিকে তাকিয়ে দেখল রিজিতা কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে আসবো? আয়। রিজিতা কফির মগ ল্যাপটপের পাশে রেখে রুম থেকে বেরিয়ে যেতেই ঈশানের কথায় দাঁড়িয়ে পড়ল। তোকে যেতে বলেছি? রিজিতা ঈশানের দিকে ঘুরে পড়ল। না। ঈশান রিজিতার দিকে এগিয়ে এসে এক হাত দিয়ে রিজিতার কোমরে আর এক হাত দিয়ে রিজিতার হাত ধরে কাছে টান দিয়ে নিয়ে আসে। রিজিতা ঈশানের খুব কাছাকাছি এখন। এই লোকটার কাজগুলো একদম অসহ্য লাগছে ওর। রিজিতা ঈশানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঈশানের বলিষ্ঠ দেহের কাছে রিজিতা চড়ুই পাখির সমতুল্য। বিরক্তি নিয়ে বলল, ছাড়ুন, আমায় লাগছে আমার। যখন ছেলেটার সাথে কথা বলছিলি তখন তো বিরক্ত লাগছিল না? হেসে হেসে কথা বলছিলি আর আমাকে এড়িয়ে চলছিস। কি হয় ছেলেটা তোর, হ্যাঁ? রিজিতা, তাতে আপনার কি? আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো। ঈশানের দিকে তাকিয়ে বলল রিজিতা। রিজিতার কথা শুনে ঈশান রাগে রিজিতাকে দেওয়ালের সাথে চেপে ধরল। প্রতিশোধ নিতে চাইছিস? তোর সাহস অতিরিক্ত হয়ে গেছে। তোর সাহস হয় কি করে অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলার? মেরে ফেলবো তোকে আমি। আর কখনো যদি অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখি, তোর বাবা মাকে বলে বিয়ের ব্যবস্থা করছি। পড়াশোনা করার ইচ্ছা নিয়ে বুঝি। ঈশান রিজিতাকে ছেড়ে দেয়। আমার থেকে বেরিয়ে যা। রিজিতাকে চুপচাপ দাঁড়িয়ে থেকে ঈশান আবার বলে ওঠে, কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? বেরিয়ে যা। ঈশানকে রাগান্বিত দেখে ভয়ে রিজিতা রুম থেকে বেরিয়ে যায়। রিজিতা ঈশিতার রুমে যায়। রিজিতাকে দেখে, কই ছিলে তুমি? কফি বানিয়ে ঈশান ভাইয়াকে দিয়ে আসলাম। ও আচ্ছা, একটা কথা বলো তো, ঈশানকে তোমার কেমন লাগে? একদমই বাজে, সবসময় রাগ দেখায়। তুমি দেখলে না রেস্টুরেন্টে আমার সাথে কেমন আচরণ করলো? তুমি না বললে রেস্টুরেন্ট থেকে বাইরে এসেছিলে, বলেই তো রাগ দেখিয়েছে। তুমি তো ছোট থেকেই চেনো ঈশানের অনেক রাগ। দুজনেই বসে গল্প গুজব করে ঈশিতা শুয়ে পড়ল। তার অনেক ঘুম পেয়েছে। রিজিতার ঘুম পায়নি। সে বেলকনিতে গ্রিলের সাথে দাঁড়িয়ে ভাবতেছিল, ঈশানকে রাগিয়ে দেওয়া ঠিক হয়নি তার। অযথাই কষ্ট দিয়ে এখন নিজেই কষ্ট পাচ্ছে সে। চোখের পানি গাল বেয়ে পড়ছে তার। কিছুক্ষণ পর রিজিতা চোখের পানি মুছে একা একাই বিড়বিড় করে বলতে লাগলো, কষ্ট পেলে পাক, আমার কি তাতে? আমিও তো তার জন্য 5টা বছর কষ্ট পেয়েছি। সে কখনো এই 5 বছরে একটিবার আমার খোঁজ নিয়েছে? নেয়নি তো। রিজিতা পাশে ঈশানের রুমের বেলকনির দিকে তাকিয়ে দেখলো ওর রুমের লাইট এখনো জ্বলছে। তার মানে হনুমানটা এখনো জেগে আছে। এই বলে রিজিতা রুমে গিয়ে ঈশিতার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল ও। এদিকে রিজিতার কথাগুলো শুনে ঈশানের যেমন রাগ হচ্ছিল তেমন কষ্টও হচ্ছিল।
ঈশান রুম থেকে বেলকনি দিকে দোলনায় বসে সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাতের আকাশ দেখছে। ঈশান দোলনার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করতেই তার সেই দিনের কথা মনে পড়ছিল, যখন অতীত নীল শাড়ি নীল চুড়ি পরা রমণী এসে যখন ঈশানের কাছে এসে বলেছিল, আমার বিয়ে করবে ঈশান ভাইয়া? বয়স কত তোর? ঈশানের করা প্রশ্নে মায়াবী রিজিতার সহজ সরল উত্তর, 13 বছর হতে আর 6 মাস বাকি। চলো না আমরা বিয়ে করে ফেলি। তুমি তো কাল পড়াশোনার জন্য লন্ডন চলেই যাবে। কিসে পড়িস তুই? কি যোগ্যতা আছে তোর আমার বউ হওয়ার? ঈশানের এমন কথাই কিশোরী রিজিতার বিস্ময় নিয়ে প্রশ্ন, তুমি এসব কেন বলছো? তুমিও তো আমায় ভালোবাসো। কে বলেছে আমি তোকে ভালোবাসি? বা আমি কখনো তোকে নিজে থেকে বলেছি যে হ্যাঁ আমি তোকে ভালোবাসি? যেদিন আমার যোগ্য হতে পারবি সেদিন আমার বউ হওয়ার স্বপ্ন দেখিস। সেদিন রিজিতা দৌড়ে গিয়ে রুমের দরজা লাগিয়ে অনেক কেঁদেছিল। তার ভেতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিল, যেটা ঈশান সেদিন দেখেও দেখতে চায়নি। রিজিতাকে একা ফেলে লন্ডনে চলে গিয়েছিল ঈশান। রিজিতা ছোট থেকে ঈশানকে ভালোবাসতো। ঈশানকে রিজিতা তার ভালোবাসার কথা জানাই যখন রিজিতা 8ম শ্রেণীতে পড়ে এবং ঈশান মেডিকেলে পড়ার জন্য লন্ডনে স্কলারশিপ নেয়। বর্তমানে কতগুলো ভাবতে ভাবতে ঈশানের চোখের পানি গাল বেয়ে টপ টপ করে পড়ছে। আমি তখন তোর ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু লন্ডন চলে যাওয়ার পর বুঝতে পেরেছি তোকে ছাড়া আমার শূন্য শূন্য লাগতো। আমি তো তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুই অভিমান করে আমার সাথে কখনো কথা বলিসনি। সেই সময় যদি তোকে অ্যাকসেপ্ট করতাম আমাদের দুজনেরই ভবিষ্যৎ খারাপ হতো। তখন তোর বাবা কখনোই আমাকে মেনে নিত না। ঈশান রুমের ভিতরে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 12টা বাজে। ঈশান বিছানায় গিয়ে শুয়ে পড়তে ঘুমিয়ে পড়ে। সকালে ঈশানের ঘুম ভেঙে রিজিতাকে ওর মুখের উপর দেখে চমকে ওঠে। রিজিতার মুখে হাসি। ওকে দেখে ঈশান বিছানা ছেড়ে উঠে বসে। সঙ্গে সঙ্গে রিজিতা ওর হাত পেছনে লুকিয়ে ফেলে, কপাল ভাঁজ করে বিরক্তি নিয়ে বলল, আমার মুখের উপর কি করছিলি তুই? আর তোর হাত পিছনে লুকিয়ে ফেললি কেন? কিছু না, এমনি তোমায় দেখছিলাম। বলে জোর করে মুখে কিঞ্চিত হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ওর চোখে স্পষ্ট ভয়ের ছাপ। ঈশান বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যেতেই আয়নায় নিজের চেহারাটা দেখেই ঈশানের চোখে মুখে কাজল লিপস্টিক দেওয়া। রাগী কণ্ঠে পিছনে ফিরে চিৎকার করে ওর নাম নিয়ে দাঁত কটমট করতে থাকে। রিজিতা! ততক্ষণে ঈশানকে দেখে রিজিতা দৌড়ে রুম থেকে পালিয়ে গেছে। ঈশান বিরক্ত নিয়ে ফ্রেশ হতে যায়। শাওয়ার শেষ করে রেডি হয়ে ব্রেকফাস্ট করার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে ঈশান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে রিজিতার দিকে তাকালো। সবে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে বসে আছে। আয় বাবা বস। ঈশান খাবার টেবিলে বসে পড়ল। নাস্তা করার সময় ঈশান রাগী চোখে ঈশানের দিকে তাকাতেই রিজিতার সাথে চোখে চোখ পড়ল। ঈশানের রাগী চোখ দেখে রিজিতার দৃষ্টি সরিয়ে নিল। ব্রেকফাস্ট শেষ করে ঈশানের বাবা অফিসে চলে গেল। ঈশান ওর রুমে চলে যাবার সময় বলে গেল, আম্মু একটু পরে রিজিতাকে আমার রুমে একটু পাঠিয়ে দিও, ওর সাথে আমার কিছু কথা আছে। কথাটা শুনে রিজিতা চমকে উঠল। তার গলা শুকিয়ে গেছে, রীতিমতো সে ঘামতে শুরু করেছে। সে বুঝতে পারল নিজের বিপদ নিজেই টেনে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর তবু সে গুটি গুটি পায়ে ঈশানের রুমে গেল। দেখল ঈশান ল্যাপটপ নিয়ে বসে আছে। রিজিতাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয় এখানে এসে বস। রিজিতা গিয়ে ঈশানের থেকে দূরে বসে পড়ল। দূরে বসতে বলেছি তোকে, আমার কাছে এসে বস। রিজিতা ভয়ে ভয়ে ঈশানের কাছে গিয়ে বসলো। রিজিতা দেখল সকালের বিষয় নিয়ে ঈশান তাকে কিছু বলছে না। আমাকে ডেকেছেন কেন? তোকে প্রাণ ভরে দেখব, কাছ থেকে তোকে খুব দেখতে ইচ্ছে করছিল, সেই জন্য। ঈশানের কথা শুনে রিজিতা ভুরু কুঁচকে ফেলে। ঈশান ল্যাপটপে কাজ করছে। রিজিতা ওর পাশে বসে ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, একটা ছেলে কিভাবে এত সুন্দর হয়? এতটা পারফেক্ট একটা মেয়েও বোধহয় হয় না। কিছুক্ষণ পর ঈশানের চোখে চোখ পড়তেই ঈশান বলে ওঠে, দেখা শেষ?
নাকি আরও কিছুক্ষণ তাকিয়ে থাকবি? রিজিতা লজ্জায় চোখ নামিয়ে নেয়। হঠাৎই ঈশান 2টা চকলেট রিজিতার হাতে ধরিয়ে দিয়ে বলে, এখন যা, আমার তোকে দেখা শেষ। রিজিতা চকলেট দুটো নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতেই ভুরু কুঁচকে ঈশানের দিকে তাকিয়ে তারপর বিড়বিড় করে, এই লোকটা এমন কেন? একটু কি ভালো করে কথা বলতে পারে না? গোমরা মুখ কোথাকার। বলে ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে আসে। এভাবে কেটে গেল কয়েকটা দিন। রিজিতা ওর বড় আম্মুকে হেল্প করার জন্য কিচেনে দাঁড়িয়ে আছে। রিজিতার একা একা ভালো লাগছে না, কারণ ঈশিতা আগামীকাল বিকেলে শ্বশুরবাড়ি চলে গেছে। তাই সে রান্নাঘরে এসেছিল সাহায্য করার জন্য, কিন্তু তার বড় আম্মু তাকে কোনো কাজই করতে দেয়নি। তোমার কোনো কাজ করতে হবে না, তুমি গিয়ে বরং ঈশানকে ডেকে নিয়ে এসো, ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। ঠিক আছে বড় আম্মু। রিজিতা সিঁড়ি বেয়ে উপরে ঈশানের রুমের দিকে পা বাড়ল। রিজিতা গিয়ে ঈশানের রুমে নক করলো, কিন্তু ঈশান দরজা খুলছিল না। রিজিতা গিয়ে আরেকবার দরজায় নক দেওয়ার আগে হুট করে দরজা খুলে ঈশান বেরিয়ে আসলো। পরনে তার নেভি ব্লু শার্ট আর জিন্স, চোখে কালো ফ্রেমের চশমা আর হাতে একটা সাদা অ্যাপ্রন। চশমার কারণে চেহারা যেন অন্যরকম সুন্দর লাগছে ঈশানকে। চশমা পরার পর কি সব ছেলেরাই এমন সুন্দর হয়ে ওঠে? রিজিতা ঈশানের দিকে তাকিয়ে ভাবছে, কি হলো, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? না কিছু না, আপনাকে ব্রেকফাস্ট করার জন্য রাখতে এসেছিলাম। চল। খাবার টেবিলে বসে ঈশানের বাবা রিজিতাকে বলতে লাগলো, আজই বাসায় চলে যাবে? আর কয়েকটা দিন থাকো। না বড় আব্বু, আমি চলে যাব। ঠিক আছে, ঈশানের সাথে যাও তাহলে। ঈশান, তুমি রিজিতাকে বাসায় নামিয়ে দিয়ে ক্লিনিকে চলে যেও। ঠিক আছে। ঠিক আছে। রিজিতা গিয়ে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। ড্রাইভিং সিটে ঈশান বসেছিল। পিছনে গিয়ে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? রিজিতা গিয়ে ঈশানের পাশের সিটে বসে পড়ল। ঈশান ড্রাইভিং করছে আপন মনে, আর গাড়ির গ্লাসে রিজিতাকে দেখছে। গাড়ি এসে রিজিতাদের বাসার সামনে থামলো। রিজিতা গাড়ি থেকে নেমে যাওয়ার সময় ঈশানকে বলল, বাসার ভেতর আসেন। এখন সময় নেই, ফেরার পথে যাব, তুই ভিতরে যা। এই বলেও ক্লিনিকে চলে গেল। দুপুর গড়িয়ে সন্ধ্যা। রিজিতা ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা হয়ে গেছে। বাসার মধ্যে মানুষের কথা কানে আসছে ওর। রিজিতা ফ্রেশ হয়ে নিচে নেমে আসতে দেখলো ঈশান সোফায় বসে কফি খাচ্ছে আর ওর আম্মুর সাথে কথা বলছে। কিছুক্ষণ পর রিজিতার আম্মু টেবিলে খাবার সাজিয়ে রাখছে। ততক্ষণে রিজিতার বাবা এবং ভাইয়া অফিস থেকে ফিরেছে। রিজিতা ওর রুমে গিয়ে দেখতে পায় ঈশান বেলকনিতে দাঁড়িয়ে আছে। আপনি আমার রুমে কি করছেন? কেন, তোর রুমে আসতে পারি না? আমি সেটা বলিনি, চলেন খাবার খাওয়ার সময় হয়ে গেছে। দুজনে খাবার টেবিলে চলে আসে ঈশানকে দেখে। বাবা কখন এসেছো? একটু আগে এসেছি বাবাই। ওরা কিছুক্ষণ কথা বলে। ঈশান রাতে খাবার খেয়ে চলে গেল। ঈশানকে অবসর থাকার জন্য জোর করেছিল কিন্তু ঈশান থাকেনি। সকাল 7:45 রিজিতা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে গিয়ে দেখতে পাই রিজিতার ফ্রেন্ড ছোঁয়া ওর জন্য অপেক্ষা করছে। দুজনে কথা বলে ক্লাসরুমে যায়। ক্লাস শেষ করে আবার বাসায় ফিরে আসে। এভাবে কাটলো কিছুদিন। রিজিতার কাকা ফুপু সবাই ওদের বাসায় বেড়াতে এসেছে। এর মাঝে অনেক দিন কেটে গেছে। শাওনের বিয়েও ধুমধাম করে হয়ে গেছে। বাসার বড়রা সবাই মিলে রান্নাঘরে ব্যস্ত, আর বাচ্চারা সোফায় বসে আড্ডা দিচ্ছে। রিজিতা আর ওর ভাবি মুনির অনেক মিল দেখে ঈশান বলে উঠল, ভাবিমণি, আপনি এই পেতনিটাকে সহ্য করেন কিভাবে? ঈশানের কথা শুনে উপস্থিত সবাই হো হো করে হেসে উঠল। ঈশানের কথায় রিজিতার রেগে গিয়ে সোফায় বালিশ ছুড়ে দিল ওর দিকে। রীতিমতো সারা বাড়ি দুজনের যুদ্ধ লেগে গেল। এভাবে কিছুদিন কেটে গেল। আদিত্য চৌধুরী অফিসে গিয়ে দেখল অফিসে সবাই ভয় পেয়ে আছে অনেক। নিজের কেবিনে যেতেই শাওনের চিল্লাচিল্লি শুনতে পেল। শাওন ম্যানেজারের সাথে চিল্লাচিল্লি করছে আর বলছে, এই ফান্ডে কত কোটি টাকা খরচ হয়েছে? শাওন কোম্পানির হিসেব নিকেশ করে অনেক গরমিল পেল।
অনেক টাকা স্বর্ণ হয়েছে, এমনকি অনেকগুলো ডিলের জন্য টাকা সাইন করা হয়েছে, কিন্তু কোনো কাজ করা হয়নি। এমন হতে থাকলে আমাদের দুই দিনও পথে এমন হতে থাকলে আমাদের 2 দিনই পথে বসতে হবে। শাওন রেগে ম্যানেজারের শার্টের কলার চেপে ধরে বলতে থাকলো। এত টাকা কই সরিয়েছিস? আদিত্য চৌধুরী ম্যানেজারের সম্পর্কে সবকিছু শুনে তার গালে একটা থাপ্পড় দিল আর বলল, তোকে আমি বিশ্বাস করে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম, আর তুই কিনা আমারই কোম্পানির টাকা মেরে আমাদের পথে বসাতে চেয়েছিলি। রাগান্বিত হয়ে ম্যানেজারকে পুলিশের কাছে ধরিয়ে দিল। সন্ধ্যায় রাগারাগি করে শাওন বাসায় আসলো। বাসায় সবাই সব কথা শুনে রিজিতার আম্মু বলল। তারপর কোম্পানির সব দায়িত্ব শাওন দেখতে লাগলো এবং সব ঠিকঠাকভাবে চলতে লাগলো। অনেকদিন পর রিজিতা কলেজে গেল। কলেজে গিয়ে জানতে পারলো আজ ক্লাস হবে না। ওর আম্মু ফোন দিতেই বলল, আম্মু আমার ক্লাস হয়নি, আমি বাসায় ফিরে যাচ্ছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর রিজিতা বাসায় আসছিল না। ওর আম্মু অনেকক্ষণ যাবৎ কল করার পর ফোন রিং হচ্ছিল, কিন্তু কেউ কল ওঠাচ্ছে না। রিজিতার আম্মু ঈশানকে ফোন দিল জানার জন্য যে ওর সাথে আছে কিনা। রিজিতার আম্মু সব খুলে বলল। ঈশান বলল, আমি খুঁজে দেখছি, তুমি চিন্তা করো না। ঈশান রিজিতার কলেজে গিয়ে কোথাও খুঁজে পেল না। এই খবর শাওন এবং ওর বাবার কানেও গেল। ঈশান কলেজের গেটের বাইরে খুঁজে চলেছে। আশেপাশে সবাইকে রিজিতার ছবি দিয়ে দেখিয়ে বলল, ওকে দেখেছি কিনা। একটা বাচ্চা বাদাম বিক্রি করছিল। বাচ্চাটা রিজিতার ছবি দেখে বলল, স্যার, ওই দিদিমণিকে কয়েকজন লোক কিডন্যাপ করার জন্য গাড়িতে তুলতে চাইছিল, কিন্তু দিদিমণি ওদের হাত থেকে ওই দিকে দৌড়ে পালিয়ে গেছে। ওরাও পিছনে ধাওয়া করছে। আর এই নেন, দিদিমণির ফোন আর ব্যাগ ওখানে পড়েছিল। ঈশান রিজিতার জিনিসগুলো গাড়িতে রেখে উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে নিয়ে ড্রাইভিং করতে লাগলো। রিজিতা দৌড়াতে দৌড়াতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে রিজিতা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পেছন থেকে একজন দাদি ঈশান আর রিজিতার দিকে ধেয়ে আসতেই হঠাৎ গুন্ডাটার বুকে বুলেট লেগেই নিচে পড়ে গেল। রিজিতা ঈশানকে ছেড়ে দিতে দেখে শাওন পুলিশ নিয়ে এসেছে। পুলিশ সবাইকে গ্রেপ্তার করে শাওনকে বলল, আপনারা চলে যান, আমি এদের ব্যবস্থা করছি। রিজিতাকে নিয়ে ঈশান গাড়ির পিছনের সিটে বসে পড়ল আর ড্রাইভিং করছে শাওন। রিজিতা কান্না করতে করতে ঈশানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রাখলো। বাসে এসে দেখলো রিজিতার আম্মু অনেক কান্নাকাটি করছে। পাশে রিজিতার ভাবি আছে। রিজিতাকে দেখে ওর আম্মু জড়িয়ে ধরলো। সবাই রিজিতাকে নিয়ে সোফায় বসে আছে। রিজিতাকে ওর ভাবি পানি দিল। হঠাৎ শাওনের কাছে পুলিশ স্টেশন থেকে কল আসলো। কথাটা শুনেই সবার মাথা গরম হয়ে গেল। যখন শুনে ম্যানেজার গুন্ডা ভাড়া করে রিজিতাকে মারতে চেয়েছিল। রাগে শাওন ঈশানকে সাথে নিয়ে পুলিশ স্টেশনে গেল। গিয়ে দেখলো শাওন এবং পুলিশ স্টেশনে গিয়ে দেখলো ওখানে ম্যানেজার ইমরানকে পুলিশ লকআপে পুরে দিয়েছে। শাওন লকআপের ভিতরে গিয়ে ম্যানেজারের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, তো সাহস কি করে হলো আমার বোনের উপরে অ্যাটাক করার? তুই ভাবলি কি করে আমার কলিজের টুকরা বোনকে আমাদের কাছ থেকে দূরে সরে দিবি? এই বলে সে ম্যানেজারকে মারতেই যাবে। তখন ঈশান এবং থানার ওসি শাওনকে ছাড়িয়ে নিল। শাওন, শান্ত হও, আমরা বিষয়টা দেখছি। ও যেন কখনো জেল থেকে বেরোতে না পারে সে ব্যবস্থা করেন, না হলে ওর মৃত্যু আমার হাতেই হবে। ঠিক আছে, তুমি বাসায় যাও। ঈশান শাওনকে নিয়ে বাসায় যাচ্ছে। ঈশান অনেক রেগে আছে, কিন্তু সে কিছু বলল না। যা বলার শাওনই বলেছে। বাসায় এসে ওরা দেখলো রিজিতার বাবা মা অনেক চিন্তায় আছেন। ঈশান রিজিতার বাবা মায়ের হাত ধরে বলল, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি করে? আপনারা সকাল থেকে কিছুই খাননি, আর রিজিতাও কিছু খায়নি। এখন অনেক রাত হয়ে গেছে, একটু খাবার খেয়ে নিন আর তোমরা ফ্রেশ হয়ে আসো। কিছুক্ষণ পর সবাই টেবিলে বসে খাবার খাচ্ছিল, কিন্তু রিজিতা এখনো ভয় পেয়ে আছে।
ও ভাত নাড়ছে হাত দিয়ে। তা দেখে আদিত্য চৌধুরী রিজিতার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে আম্মু? খাবার খাও। এখনো ভয় পেয়ে আছো? এই বলে রিজিতার বাবা ওর মুখে খাবার তুলে দিল। মেয়েকে খাইয়ে দিয়ে তারপর নিজেও খেল। ঈশান বাসে চলে যেতে চেয়েছিল, কিন্তু অনেক রাত হয়ে যাবার জন্য তাকে আর যেতে দেয়নি। ঈশান ও তার বাসায় সবটা জানিয়েছে। রিজিতার আম্মু রিজিতাকে ঘুম পাড়িয়ে নিজেও ওর পাশে ঘুমিয়ে পড়ল। রিজিতা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে দেখে ঈশান সোফায় বসে আছে। ও গিয়ে ওখানে চুপচাপ বসে পড়ল। এখন শরীর কেমন আছে? ঠিক আছিস তুই? হুম। ঈশান রিজিতার কপালে হাত দিতেই বুঝতে পারল রিজিতার শরীরে হালকা জ্বর। ও আর কিছু না ভেবে বাইরে যাবার জন্য উঠে দাঁড়ালো। কই যাবে তুমি? ফার্মেসিতে ওষুধ নিয়ে আসার জন্য। এ বলে ঈশান বাহিরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ঈশান ওষুধ নিয়ে ফিরে এলো। ওষুধগুলো রিজিতাকে দিয়ে দিল। সকালে নাস্তা করে ঈশান বাসে ফিরে গেল। এরপর থেকে রিজিতাকে কখনো একা কোনো জায়গায় পাঠানো হয়নি। ঈশান কলেজে পৌঁছে দিয়েছে এবং ফিরে আসার সময় ওর বাবা নিয়ে এসেছে। এর মাঝে অনেকগুলো দিন কেটে গেল। আরাব চৌধুরী মেয়ে আরিশার বিয়ে। সবাই চেয়েছিল বিয়েটা যেন তাদের দাদু বাড়িতেই হয়। সেজন্য সবাই দাদু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 3 ঘন্টা পর তারা সবাই দাদু বাড়ি পৌঁছে গেল। সবাই এক একে বাড়ির ভিতরে গেল, কিন্তু রিজিতা এখনও গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। রিজিতাকে দেখেই ওর দাদু এবং দিদুন রিজিতার কাছে এগিয়ে গিয়ে, মাশাল্লাহ, আমার দিদুনটা কত বড় হয়ে গেছে, দেখতেও পরীর মতো লাগছে, কারোর যেন নজর না লাগে। রিজিতা একটা হাসি দিয়ে ও দিদুনকে জড়িয়ে ধরল। পেতনিটাকে পেয়ে সবাই আমাকে একবারে ভুলেই গেলে। না দাদু, তোমাকে ভুলে যাব কেন? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাহলে ওই রাক্ষসটাকেই সাথে নিয়ে থাকো। এ বলে রিজিতার আগে বাড়ির ভিতরে একাই চলে গেল। রিজিতার দাদু দিদা ওর কাণ্ড দেখে হাসতে লাগলো। তার ঈশানকে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে সবাই উপস্থিত। রিজিতা পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। ওকে দেখে সবাই আনন্দে মেতে উঠল। রাতে সবাই একসাথে মিলে রাতের খাবার খাচ্ছে আর গল্প গুজব করছে। খাওয়া শেষ করে সবাই আড্ডা দিচ্ছে। আরশিয়ার তো বিয়ে হয়ে গেছে, তাহলে এবার রিজিতার বিয়ের ব্যবস্থা করতে হবে। মোটেও না, আমার থেকে তো ঈশান, নোহান, ইফতি ভাইয়া, ইভা আপু অনেক বড়। আগে তাদের বিয়ে দিতে হবে। হ্যাঁ, সবারই হবে, তবে আমার জন্য একটু আগে মেয়ে দেখো, বিয়ে করব। ওর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। রাতের আড্ডা শেষ করে সবাই ঘুমিয়ে পড়ল। সকাল সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। আজ আরিশার গায়ে হলুদ, তাই এক একে সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসা শুরু করলো। বিকালে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। ঈশান অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলো আরশার ফ্রেন্ড ইভান রিজিতার দিকে তাকিয়ে আছে। ইভান রিজিতাকে দেখেই হাত এগিয়ে দিয়ে পড়ল, হাই, আমি ইভান, আরশিয়ার ফ্রেন্ড। রিজিতার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওকে কথা বলতে হলো। আমি রিজিতা, আরিশার চাচাতো বোন। এই বলে ইভান রিজিতার হাতের সাথে হাত মেলালো। কিছুক্ষণ পর রিজিতা ওখান থেকে চলে গেল। দূর থেকে ঈশান সবটাই লক্ষ্য করছিল, কিন্তু রিজিতা সেটা লক্ষ্য করেনি। হলুদের অনুষ্ঠান শেষ। কিছুক্ষণ পর মেহেদি অনুষ্ঠান শুরু হবে। ঈশান বসে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। ঈশান রুমে বসে বসে ল্যাপটপ নিয়ে বসেছে একটা গুরুত্বপূর্ণ কাজে। ল্যাপটপে কিছু একটা দেখে ঈশানের মাথা গরম হয়ে যায়, কিন্তু ও কাউকেই বুঝতে দিল না। ল্যাপটপ রেখে দিতেই দেখে রিজিতা ওর রুমের সামনে দিয়ে পাশের রুমে যাচ্ছে। তখনই ঈশান রিজিতার হাত ধরে টান দিয়ে রুমের ভিতরে নিয়ে আসে। ঈশানের চোখে রাগ স্পষ্ট করে দেখতে পারছে রিজিতা। তোকে বলেছিলাম না কোনো ছেলের সাথে কথা বলবি না, তারপরও কথা বলেছিলি কেন? বলে ঈশান রিজিতাকে দেওয়ালের সাথে চেপে ধরল। রিজিতার হাতে কাচের চুড়ি। ঈশান ওর হাত দেওয়ালে চেপে ধরতে রিজিতা আর্তনাদ করে বলে উঠল, যখন ইভান তোর হাত ধরেছিল তখন তোর ব্যথা লাগেনি? আমি হাত ধরলে তোর সমস্যা হয়। ঈশানের কথা শুনে রিজিতা ওর চোখের দিকে তাকালো। ঈশানের চোখে রাগ।
রিজিতার হাত কিছুক্ষণ চেপে ধরে রাখার পর ঈশান খেয়াল করলো রিজিতার গালে চোখের পানি গাল বেয়ে টপ টপ করে পড়ছে। রিজিতার হাতের দিকে চোখ যেতেই ঈশান দেখল হাত চেপে ধরে কাছের চুড়ি ভেঙে ওর হাত কেটে গেছে। ওর হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু রিজিতা কোনো শব্দ করছে না। ঈশান হাত কেটে যাওয়ায় ওকে ধরে বিছানায় বসিয়ে রেখে, এখানে চুপচাপ বস, নড়বি না একদম বলে দিলাম। ওর হাত ব্যান্ডেজ করে দিল। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে রিজিতার চোখের পানি মুছে দিল ঈশান। কিছুক্ষণের জন্য রিজিতাকে বুকের সাথে জড়িয়ে নিল ঈশান। রিজিতাকে কষ্ট দিয়ে ওর চোখে পানি চলে এসেছে। রিজিতা ঈশানের বুকের মাঝ থেকে ঈশানের হার্টবিটের শব্দ শুনে ভয় পেয়ে গেল। হার্টবিটের শব্দ প্রচণ্ড গতিতে চলছে। রিজিতা মনে মনে ভাবছে, আমার জন্য তার এত চিন্তা কেন? সে এত বেশি কষ্ট পাচ্ছে কেন আমার জন্য? তাহলে কি উনিও ভালোবাসে আমায়? এই ভেবে ও ঈশানকে জড়িয়ে ধরে। দুজনেই নীরবতা পালন করছে, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ ঈশান রিজিতাকে বলে ওঠে, আর যেন কখনো ইভানের সাথে কথা বলতে না দেখি, ওর থেকে দূরে দূরে থাকবি, ওকে তোর আশেপাশে যেন না দেখি বলে রিজিতার কপালে চুমু এঁকে দিল। রিজিতা মাথা নাড়িয়ে তার কথাই হ্যাঁ সূচক জবাব দিল। ঈশান রিজিতাকে ছেড়ে নিজের সবার সাথে গিয়ে কথা বলল। কিছুক্ষণ পর রিজিতাকে দেখে ও দাদু দিদা এগিয়ে এসে বলল, তোমার হাত কেটে গেল কিভাবে? পড়ে গিয়ে কেটে গেছে, ঈশান ভাই ব্যান্ডেজ করে দিয়েছে, ঠিক হয়ে যাবে। মেহেদি অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। ইভান রিজিতার সাথে কথা বলতে আসতেই ঈশান রিজিতাকে টান দিয়ে বলল, আম্মুর কাছে যা। রিজিতাকে পাঠিয়ে দিয়ে ইভান বাড়ির পিছনের দিকটাই চলে গেল। কলার ধরে রাগান্বিত কণ্ঠে বলল, তোকে যদি আর কখনো রিজিতার আশপাশে দেখি তাহলে তোকে মেরে ফেলবো, সাবধান হয়ে যা। বলে ইভানকে মাটিতে ফেলে দিল। ওখান থেকে ঈশান চলে গেল, কিন্তু ইভান ঈশানের উপর রেগে গেল। সবার হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু রিজিতার হাত কেটে যাওয়ায় মেহেদি দিতে পারেনি। ঈশান দেখল রিজিতা ওর বিছানায় মন খারাপ করে বসে আছে। রিজিতা, ছাদে আয়, আমি ওখানে তোর জন্য অপেক্ষা করছি। রিজিতা ঈশানের কথা মতো ছাদে চলে গেল। গিয়ে দেখল ঈশান এক কোণেই দাঁড়িয়ে আছে। ওখানে একটা টেবিল এবং দুইটা চেয়ার রাখা আছে, সম্ভবত ঈশান রেখেছে। রিজিতা ঈশানের কাছে যেতে, এসেছিস, বস এখানে। রিজিতা ঈশানের কথা মতো চেয়ারে বসে পড়ল। কিছুক্ষণ পর ঈশান ওর প্যান্টের পকেট থেকে একটা মেহেদি বের করে বলল, তোর হাতটা এগিয়ে দে। ঈশানের কথা মতো রিজিতা হাত বাড়িয়ে দিল। ঈশান ফোন দেখে ওর হাতে মেহেদি পরিয়ে দেওয়া শুরু করছে। রিজিতা একবার ঈশানকে দেখছে, আবার আরও একবার ওর মেহেদি পরিয়ে দেওয়া হাত দেখছে। একটা ছেলে কিভাবে এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করতে পারে। রিজিতার মুখে অজান্তেই হাসি ফুটে উঠেছে। ঈশানের দিকে তাকিয়ে থেকে ও বুঝতে পারেনি কখন যে ওর মেহেদি দেওয়া শেষ। ঈশানের কথা শুনে ওর ধ্যান ভাঙ্গে। দুজন আরও কিছু সময় কাটিয়ে রুমে এসে ঘুমিয়ে যায়। সকাল থেকে অনেক হইহুল্লোড় করছে সবাই। আজ আরিশার বিয়ে, সবাই নানা কাজে ব্যস্ত, সবাই যার যার মতো করে সাজছে। ঈশান রিজিতার রুমে এসে দেখে রিজিতা মেরুন রঙের লেহেঙ্গা পরেছে। ওকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। রিজিতা জুয়েলারি পরতে যাবে, তখন ঈশান রিজিতাকে ইশারায় বলল ড্রেসিং টেবিলে ডয়ারে গিয়ে দেখতে। ঈশান চলে গেল। রিজিতা ঈশানের কথা মতো ডয়ারে গিয়ে দেখলো জুয়েলারি সেট, যেটা দেখতে খুবই সুন্দর। ও জুয়েলারি পরে নিজেকে আয়নায় দেখতে লাগলো আর মনে মনে বলল, লোকটার পছন্দ আছে বলতে হবে। বরপক্ষ এসেছে, সবাইকে কেটে বরপক্ষের সাথে মজা করছে। শুধু একজন যায়নি, সে হলো রিজিতা। ও ঘরেই আরিশার কাছে বসেছিল। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো শেষ হলে আরিশাকে স্টেজে নিয়ে যাওয়া হলো। সবাই সেখানেই উপস্থিত। সেখান থেকে রিজিতা ফিরে আসতেই তার ওড়নায় টান লাগলো। পিছনে ফিরে তাকাতেই দেখে ইভান ওর ওড়না ধরে টানছে। রিজিতা ভয় পেয়ে যায়। আচমকে ইভানের মুখে ঘুষি লেগে মাটিতে পড়ে গেল। রিজিতা পিছনে ফিরে দেখে ঈশান।
ঈশান ইভানকে ওর শার্টের কলার ধরে মাটি থেকে তুলে কয়েকটা থাপ্পড় মারে আর বলতে থাকে, তোর সাহস কি করে হয় রিজিতার কাছে আসার? তোকে সাবধান করেছিলাম তো। বলে ওকে আরও ঘুষি মারতে থাকে। তারপর ওকে মাটিতে ফেলে ওর বুকের উপর পা দিয়ে ওকে চেপে ধরে। ঈশানকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। অবশেষে ইভানের আরও ফ্রেন্ড এসে ইভানকে নিয়ে চলে যায়। ওরা ঈশানের ভয়ে কাউকে কিছু বলেনি। রিজিতা ঈশানকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কিছুই হবে না, আমি তোর কোনো ক্ষতি হতে দিব না। আরশার বিদায় শেষ। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই সবার মতো নিজেদের রুমে ঘুমাতে গেছে। রিদিতার রুমের দরজায় ঈশানের আওয়াজ শুনে দরজা খুলে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। তুই ঘুমিয়ে পড়, আমি এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে। কিছুক্ষণ পর ঈশানের কথা শুনে আবার দরজা খুলে দিতে ঈশান বলে ওঠে, আমি একটু কাজ করে আসছি, ততক্ষণ কেউ ডাকলে দরজা খুলবি না। রিদিতা মাথা নেড়ে সম্মতি দিল। কিছুক্ষণ পর দরজায় কারো শব্দ শুনে রিদিতা দরজা খুলে দিতেই কেউ একজন ওর মুখ চেপে ধরল। কিছুক্ষণ পর ঈশান এসে দেখে রুমের দরজা খোলা, রিদিতা রুমে নেই। ঈশান তাড়াতাড়ি করে নিচে নামতে দেখে ইভান রিদিতার মুখ চেপে ধরে ওকে বাহিরে নিয়ে যাচ্ছে। ঈশান হাতের কাছে কিছু না পেয়ে হঠাৎ কাঠের চেয়ার দেখতে পায়। কাঠের চেয়ার ইভানের দিকে ছুঁড়ে দিতেই ইভানের গিয়ে লাগে, আর ওর সাথে সাথেই ঘরের মেঝেতে পড়ে যায়। রিজিতা পেছন ফিরে তাকাতেই ঈশানকে দেখেই দৌড়ে গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে পড়ে। ঈশান গিয়ে ইভানকে মেঝে থেকে তুলে রাগান্বিত হয়ে অনেক মার মারে। ওকে পা দিয়ে লাথি মারে, যার ফলে দরজার সাথে গিয়ে আটকে যায়। মারামারির আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। সবাই নিচে নেমে আসতে দেখে ঈশান ইভানকে মারছে। ওকে মারতে দেখি ইভানের ফ্রেন্ডরা এগিয়ে এসে বলতে থাকে, আপনি ওকে এভাবে মারছেন কেন? ঈশান, তুমি ওকে এভাবে মারছো কেন? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? রিদিতা গিয়ে ঈশানের আম্মুকে বলতে লাগলো, বিশ্বাস করো, ঈশান ভাইয়ের কোনো দোষ নেই। ঈশান ভাইয়া তো আমায় বাঁচিয়েছে ওর হাত থেকে। ইভানের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, সব মিথ্যা কথা, ওরা আমাকে ফাঁসাতে চায়। আপনারা ওদের কথা বিশ্বাস করবেন না। কে মিথ্যা বলছে আর কে সত্য বলছে তাই সিসি ক্যামেরায় ভিডিওর থেকে বোঝা যাবে। সবাই ইফতির দিকে তাকালো। ভিডিও? কিসের ভিডিও? এই বাসায় কোনো সিসি ক্যামেরা লাগানো ছিল না, কিন্তু আমি লাগিয়েছিলাম যখন। ইফতি শুনো, তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ ভাইয়া বলো, কি করতে হবে? দুইটা সিসি ক্যামেরা লাগাতে হবে, একটা ইরফানের রুমে আর একটা রিজিতার রুমের বাইরে দরজা বরাবর। আর কম্পিউটারে সবসময় লক্ষ্য রাখবে, আর কে কি করলো সব ডিটেলস আমাকে বলবে। ঠিক আছে ভাইয়া। ওদের কথা শুনে এখনও বাড়ির সবাই কিছুই বুঝতে পারছে না। ইফতি ভিডিও চালু করতে সবাই দেখতে পেল ইভান রিজিতাকে মারতে চেয়েছিল আর ঈশান বাঁচাতে। তোর বিষয়ে প্রথম দিন থেকেই আমি জানতাম, তুই এখানে আসার পরই রিজিতাকে ফলো করতি। আমি তোর বিষয়ে খোঁজ নিয়ে আগেই জেনেছিলাম তুই বাবাইয়ের কোম্পানির ম্যানেজার ইমরানের ছেলে। তোকে অনেকবার সাবধান করেছিলাম, কিন্তু তুই শুনলি না। তোরও এখন তোর বাবার মতো সারাটা জীবন জেলে কাটাতে হবে। রাগান্বিত হয়ে শাওন ইভানের শার্টের কলার ধরে পড়ল, হ্যাঁ, আমি আমার বাবার প্রতিশোধ নিতে এসেছিলাম তোর বোনকে মেরে, যে কিনা সবার কলিজার টুকরা। আমি তোদের থেকে ওকে ছিনিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। কতগুলো বলার সাথে সাথেই শাওন ওকে মারতে শুরু করে। তা দেখে মিস্টার শাওন চৌধুরী আইন নিজের হাতে তুলে নেবেন না, ওর ব্যবস্থা আমি করছি। ইভানকে পুলিশ নিয়ে চলে যায়। রিজিতার আম্মু এবং আব্বু দুজনে খুব চিন্তিত হয়ে যায়। এদিকে রিজিতার আম্মু মেয়ের কথা ভেবে কান্না করছে। তা দেখে, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। রিজিতার কিছুই হবে না। ঈশানের আম্মু এবং সাথে ওনারাও আছে। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। সবাই সকালে নাস্তা শেষ করে ঈশান বাইরে গেছে এবং রিজিতা ওর রুমে, আর বাকিরা সবাই নিচে ছিল। রিজিতার জন্য সবাই চিন্তা করছে। আমি আর এসব নিতে পারছি না।
আমার বিজনেসের সব মানুষ আমার ভালো চায় না। তারা আমার কোনো ক্ষতি করতে না পারলেও আমার থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিতে চাইছে। এর আগেও আমার মেয়েকে অ্যাটাক করা হয়েছিল। আমি আমার মেয়েকে বিপদে ফেলতে চাই না। আমার মেয়েকে যে প্রোটেক্ট করতে পারবে তার হাতে তাকে আমি তুলে দিতে চাই। আমি ঈশানের সাথে রিজিতার এই বাড়িতেই কয়েকদিনের মধ্যে বিয়ে দিতে চাই। বড় ভাইয়া এবং বাকিরা, তোমরা কি বলো? রিজিতাকে আমাদের ছেলের বউ করে নিতে কোনো সমস্যা নেই, আর ঈশানও আমাদের কথায় অবাধ্য হবে না। সবাই অনেক খুশি, সবার মুখেই হাসি। দুপুরে ঈশান বাসে ফিরে আসে। ঈশান ফ্রেশ হয়ে রুমে আসতে দেখে ওর বাবা মা রুমে। তাদের একসাথে দেখে কিছু বলবে আমাকে? তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। এদিকে রিজিতারও একই মত। দুজনের মতামতে তাদের বিয়ের ব্যবস্থা করা হলো। আজ গায়ে হলুদ। হলুদ মাখানোর জন্য দুজনকে সামনাসামনি স্টেজে বসানো হয়েছে। রিজিতার পরনে হলুদ পাড়ের লাল শাড়ি, শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারি পরেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। রিজিতাকে সবাই হলুদ মাখিয়ে দিচ্ছে। তা দেখে ঈশান রিজিতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেইটা দেখে শালাবাবু আর কত দেখবে? তুমি এখন হলুদ মাখানোর জন্য প্রস্তুত তো? ঈশান বুঝতেই পারেনি রিজিতার হলুদ মাখানো শেষ। ওর সাদেদের কথাই ধ্যান ভাঙে। ওকে হলুদ মাখানোর জন্য ঈশান হ্যাঁ সূচক জবাব দেয়। রিজিতাকে হলুদ মাখিয়ে শেষ করে ঈশানকে হলুদ মাখিয়ে দিচ্ছে সবাই। রিজিতা লজ্জে ঈশানের দিকে তাকায়নি। হলুদ মাখানো শেষে দুজনকেই গোসল করিয়ে দেয়। মূলত তাদের বিয়েটা পারিবারিক নিয়মে করা হয়। সবকিছুর অবসান ঘটিয়ে আজ তাদের বিয়ে পড়ানো শেষ। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে কারোর আসার আওয়াজ শুনে সিঁড়ির দিকে তাকাতেই ঈশানের মুখে হাসি ফুটে ওঠে। ও দেখতে পায়, ঈশান দেখল সিঁড়ি দিয়ে রিজিতার বউ সেজে নেমে আসছে। পরনে তার লাল বেনারসি। রিজিতাকে ঈশানের পাশে সোফায় বসানো হলো। রিজিতা লজ্জায় ঈশানের দিকে তাকাচ্ছে না। রিজিতা আর ঈশানকে মিষ্টি খাইয়ে দিল ঈশানের আম্মু। রিজিতাকে ঘরে রেখে আসা হলো। ঈশান ঘরের ভেতরে প্রবেশ করবে এমন সময় দরজার সামনে কয়েকজন দাঁড়িয়ে ওকে আটকে দিল। ভাইয়া, আমাদের পাওনা দিয়ে তারপর ভিতরে যেতে হবে। কত দিতে হবে? 5 জন 5,000 দিলেই এনাফ। ঠিক আছে। ঈশান ওদেরকে টাকা দিয়ে দিল। তারপর ওরা ভিতরে প্রবেশ করতেই দিল। ঈশান ভিতরে প্রবেশ করে দুজন দরজা লাগাতেই দেখল রিজিতা গুটিসুটি হয়ে বিছানায় বসে আছে। ঈশান রিজিতার পাশে গিয়ে বসে রিজিতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। রিজিতা ভয় পাচ্ছে দেখে সবাই বলে উঠল, কোনো সমস্যা? আমাকে মানিয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে? না। ঠিক আছে, শুয়ে পড়ো। দুজনে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে রিজিতার পেটের উপর একটা হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। ও দেখল ঈশান ওর পেটের উপর এক হাত রেখে ওর দিক হয়ে ঘুমিয়ে আছে। ডিম লাইটের আলোয় রিজিতা ঈশানের মুখের দিকে তাকিয়ে আছে। আবছা আলোয় ওর মুখটা আরো বেশি সুন্দর লাগছে। রিজিতা কিছুক্ষণ পর ঈশানের দিক হয়ে ঘুমিয়ে পড়ল। সকাল। রিজিতার ঘুম ভেঙে যেতেই দেখল ও ঈশানের বুকের মাঝে শুয়ে আছে। ও ঈশানের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। রিজিতা চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। কিছুক্ষণ পর ঈশান ঘুম থেকে জেগে উঠতেই রিজিতা বলে ওঠে, আমায় ছাড়ুন, আমি ফ্রেশ হব। কেন? আমাকে অস্বস্তি লাগছে? আমার সাথে থাকতে ইচ্ছে করছে না তোমার? নাকি আমাকে এখনো মানিয়ে নিতে পারোনি? কিছুক্ষণ রিজিতার দিকে তাকিয়ে থেকে ঈশান ওর কপালে চোখের উপরে চুমু এঁকে দিল। তারপর রিজিতাকে ছেড়ে দিয়ে যাও, ফ্রেশ হয়ে এসো। রিজিতা ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে এলো একটা শাড়ি পরে। ঈশান ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে রিজিতা আয়নার সামনে বসে আছে। চিরুনি করা চুলগুলো থেকে পানি পড়ছে। ঈশান রিজিতার গলায় হীরের নেকলেস পরতেই রিজিতা চমকে ওঠে।
রিজিতা বসা থেকে উঠে ঈশানের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, এটা আপনি কই পেলেন? বেতনের টাকা দিয়ে কিনে রেখেছিলাম। কার জন্য? তোমার জন্য। আপনি জানতেন আমি আপনার বউ হব? আপনি ভালোবাসেন আমায়? তাহলে সেদিন ফিরিয়ে দিয়েছিলেন কেন? আমাকে ওভাবে ফেলে চলে গিয়েছিলেন কেন? তখন তুমি অনেক ছোট ছিলে, তোমার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য চলে গিয়েছিলাম। রিজিতার কথা শুনে ঈশানের বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। ওর কষ্টগুলো যেন ভারী হয়ে ওর বুকের মধ্যে চেপে বসেছে। ওর দু চোখ জলে ভরে গেছে। সাথে সাথেই রিজিতাকে বুকের সাথে জড়িয়ে নেয়। রিজিতা ঈশানের বুকের ধুকপুকানির শব্দ শুনে ভয় পেয়ে যায়। রিজিতার ঘাড়ে ঈশানের চোখের পানি গড়িয়ে পড়ছে, তাও স্পষ্ট বুঝতে পারছে। রিজিতা ও ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে ভাবতে থাকে, সরি, আমি বুঝতে পারিনি আমার কথা এত কষ্ট পাবেন। আমি কখন আপনাকে কষ্ট দিতে চাইনি। ওর চোখে পানি চলে আসে। কিছুক্ষণ এভাবে দুজনেই চুপচাপ থাকে। তারপর ঈশান রিজিতাকে বুকের মাঝে থেকে ছাড়িয়ে, পাখি আমার, কাঁদছো কেন? তারপর দুজনেই নিচে চলে যায়। গিয়ে দেখে সবাই ওদের জন্য অপেক্ষা করছে। ওরা একসাথে বসে পড়ল খাবার টেবিলে। খাবার খাওয়া শেষ করে সবাই সোফায় বসেছিল। সবাই মিলে সিদ্ধান্ত নিল দাদু বাড়ির এই শহরটা ঘুরে দেখবে। না, তোমাদের সাথে রিজিতাকে কোথাও ঘুরতে যেতে দিব না। রিজিতা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। রিজিতার উপর থেকে বিপদ এখনও কেটে ওঠেনি। আমি চাই না আমার আম্মুর আর কোনো বিপদ হোক। তোমরা গেলে যাও। সবাই ঈশানের আম্মুর কথা শুনে চুপ হয়ে গেল। বাকিরা বলে উঠল, ঠিক আছে। কিছুক্ষণ পর ঈশান এবং রিজিতা দাদু বাড়ির বাগানে একটা বেঞ্চে গিয়ে বসে। রিজিতা ঈশানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। শরীর খারাপ লাগছে তোমার? হুম। ওষুধ খেয়েছো সকালে? না। ওষুধ খাওয়ার অনিয়ম করলে শরীর সুস্থ হবে কেমন করে? বাগানে কিছু সময় হাঁটাহাঁটি করে রিজিতাকে ঘরে রেখে ঈশান বাইরে চলে যায়। ঈশান বাইরে থেকে ফিরে এসে দেখে রিজিতা বেলকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ও রিজিতার কাছে যেতেই রিজিতা পড়ে যেতে নিলে ওকে ধরে ফেলে। ঈশান বুঝতে পারে রিজিতার শরীরে হালকা জ্বর। ওকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। রিজিতাকে ঘুম পাড়িয়ে রেখে ঈশান নিচে চলে যায়। রাতে রিজিতার জন্য খাবার নিয়ে আসে ঈশান। দুজনেই খাবার খেয়ে রিজিতাকে ওষুধ খাইয়ে দেয় ঈশান। দুজনেই ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঈশানের ঘুম ভেঙে যায়। রিজিতার গরম শরীরের উপর হাত পড়তে ঈশান চমকে ওঠে। দেখে রিজিতার শরীর প্রচণ্ড গরম। রিজিতাকে কয়েকবার ডাকার পরও কোনো সাড়াশব্দ নেই। জ্বরের পরিমাণ বেশি হওয়ার ফলে রিজিতা সেন্সলেস হয়ে পড়ে। ঈশান বাড়ির লোকজনকে ডেকে তুলে। রিজিতার আম্মু ওর মাথায় পানি দিয়ে দিচ্ছে আর ঈশানের আম্মু হাত পা মালিশ করে দিচ্ছে। ঈশান কিছুক্ষণ পরপর রিজিতার জ্বরের পরিমাপ করছে। অবশেষে ভোরের দিকে রিজিতার জ্ঞান ফিরে আসে। টানা 15 দিন জ্বর। শেষের কয়েকটা দিন জ্বর কম হলেও প্রথমে অনেক জ্বর এসেছিল। জ্বর থেকে উঠে রিজিতার শরীর অনেকটা দুর্বল হয়ে যায়। মূলত ঠিকমতো খাবার না খাওয়ার জন্য শরীর আরও বেশি দুর্বল হয়ে গিয়েছিল। রিজিতাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। সকাল থেকে এখন প্রায় শেষ। রাতে স্যালাইন শেষ হতেই ঈশান স্যালাইন খুলে রাখে। কিছুক্ষণ পর রিজিতা ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। ঈশান ওকে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রিজিতা ঘুমিয়ে গেল। ঈশানের যত্নে রিজিতা প্রায় মাসখানেকের মধ্যেই সুস্থ হয়ে উঠল। মূলত রিজিতাকে খাইয়ে দেওয়া, গোসল করানো, ঘুম পাড়ানো, রাত জেগে সব কিছুই ঈশান করেছে। ঈশানের শরীর ক্লান্ত বিধায় সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। রিজিতা ঈশানের মুখের দিকে তাকিয়ে থেকে ভাবছে, আমার জন্য অনেক কষ্ট হয়েছে ওনার। সবসময় আমার যত্ন নেওয়া, নিজের যত্ন নিতে একদমই ভুলে গেছে। ঈশানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রিজিতা আর ঈশান গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণের মধ্যেই রিজিতারও ঘুম ভেঙে যায়।
অনেক দিন হয়েছে দাদু বাড়ি। আজ সকালে আজ সকালে নাস্তা শেষ করে সবাই ফিরে যাবার জন্য তৈরি হচ্ছে। রিজিতা আর ঈশানকে তার দাদু দিদা বলছে। আবার আসবে তোমরা? আসবো তোমাকে দেখতে। তোমরা আমাদের বাসায় যাবে তো দিদুন? হ্যাঁ, যাবো তোমাকে দেখতে। রিজিতা ওর বাবা মেয়ের থেকে বিদায় নিয়ে ঈশানের বাসায় চলে গেল। বাকিরাও যে যার মতো করে বাসায় চলে গেল। ঈশানের বাসায় তাদের বিয়ে উপলক্ষে অনুষ্ঠানের সব আয়োজন করা হয়েছে। সেখানে সব লোকজন আসবে। সব লোকজন রিজিতাকে সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। এক একে সবাই এসে রিজিতাকে শুভেচ্ছা জানাচ্ছে এবং উপহার দিচ্ছে। রিজিতার পরিবারের লোকজনরাও এসেছিল, তাদের সাথেও সময় কাটাতে লাগলো। সবাইকে খাবার পরিবেশন করা হচ্ছে। ততক্ষণে রিজিতা ওদের রুমে চলে গেছে। ঈশান রিজিতাকে দেখতে না পেয়ে ওর জন্য খাবার নিয়ে ওদের রুমে যায়। দেখে রিজিতা বিছানায় আদশা হয়ে ফোন টিপছে। ঈশান ওর পাশ ফিরে বসে পড়ল। ওকে খাইয়ে দিলেও সাথে নিজেও খেয়ে নিল। অনুষ্ঠান পর্ব শেষ করে সবাই চলে গেল। এই কয়েকদিন এই রিজিতা অনেকটাই ঈশানের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ঈশান কাজে যাওয়ার সময় তাকে কলেজে পৌঁছে দেয় এবং সাথে করে নিয়ে আসে। একদিন বিকেলবেলা রিজিতা কলেজে যায়নি। ঈশান কাজ থেকে ফিরে এসে দেখে রিজিতা বেলকনির দোলনায় বসে আছে। ওর চোখে পানি তা দেখে। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? ঈশানকে দেখে রিজিতা ওকে জড়িয়ে ধরে ওর কান্নার বেগ বাড়তে থাকে। ওর কান্না দেখে ঈশান চিন্তায় পড়ে গেল। কি হয়েছে বলো? রিজিতা কাঁদো কাঁদো হয়ে বলল। আমি আমি রিজিতা কাঁদো কাঁদো স্বরে বলল। আমি আম্মুর কাছে যাব। ও, এই ব্যাপার। তোমার যেতে ইচ্ছে করছে বললেই তো আম্মু তোমাকে নিয়ে যেত। ভয় পাওয়ার কি আছে? ঠিক আছে, আমি নিয়ে যাব। তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর ঈশিতা ফ্রেশ হয়ে রুমে এসে দেখে রিজিতা শাড়ি পরে রেডি হয়ে আসছে। ঈশান রিজিতার দিকে তাকিয়ে দেখে সব ঠিকঠাক, তবে কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। ম্যাম, আপনি চোখে কাজল দিতে ভুলে গেছেন। রিজিতা আয়নায় দাঁড়িয়ে দেখে সত্যি চোখে কাজল দিতে ভুলে গেছে। ও ভেবেছিল ঈশান হয়তো তার সাথে মজা করছে। রিজিতা মুখে মিষ্টি হাসি এনে চোখে কাজল দিচ্ছে আর ভাবছে লোকটার সব দিকে নজর থাকে। কাজের প্রেশারে সব কিছু মনে রাখি কিভাবে। তোমার হয়ে গেছে নাকি আরো সময় লাগবে? মেয়ে মানুষের তো আবার সাজুগুজু কখনো শেষ হয় না। আমার হয়ে গেছে, কিন্তু আপনি আম্মুকে বললেন না তো আমরা ওই বাসায় যাচ্ছি? যাবার সময় বললেই হবে, আম্মু যেতে নিষেধ করবে না তো। ঠিক আছে, চলেন। তুমি যাও, আমি গাড়ির চাবি নিয়ে আসছি। রিজিতাকে নিচে নামতে দেখে ঈশানের আম্মু বলল। কোথাও যাচ্ছ নাকি? সেজেগুজে বের হয়েছো যে? মুখে হাসি নিয়ে বলল। ওকে একটু ওর বাসায় নিয়ে যাচ্ছি। বাসার কথা ভেবে কান্না করতেছিল। কান্না করার কি আছে আম্মু? আমাকে বললেই পারতে, আমি রেখে আসতাম। ঠিক আছে, যাও, দেখে শুনে নিয়ে যাও ঈশান, ওর যেন কিছু না হয়। ঠিক আছে আম্মু। আসি আম্মু। ঠিক আছে, যাও। ওরা দুজন গিয়ে গাড়িতে বসে পড়ল। ঈশান আপন মনে ড্রাইভিং করছে আর রিজিতার কথা ভাবছে। এত চঞ্চল মেয়েটা এরকম শান্তশিষ্ট হয়ে গেছে কিভাবে? ছোটবেলায় তো অনেক চঞ্চল ছিল, সবসময় দুষ্টুমি করত, অথচ আজ কোনো কথাই বলে না। সব কিছু কি আমার জন্যই হয়েছে? আপু তো বলেছিল আমি লন্ডনে চলে যাওয়ার পর রিজিতা অনেকটাই ভেঙে পড়েছিল, সবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল, সবসময় দরজা লাগিয়ে নিজের রুমে সময় কাটাতো, কারোর সাথে কোনো রকম যোগাযোগ করতো না, সবসময় মন মরা হয়ে পড়ে থাকতো। ঈশান কখনো ভাবতে পারেনি রিজিত এতটা ভেঙে পড়বে তার জন্য। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে অনেক কষ্ট দিয়েছে আর কখনো কষ্ট দিবে না। জীবনের শেষ পর্যন্ত ওকে আগলে রাখবে। পানি জমা হয়। ঈশান রিজিতার দিকে তাকিয়ে দেখে ও বাহিরের প্রকৃতি দেখতে ব্যস্ত। কিছুক্ষণ পর রিজিতার বাসার নিচে গাড়ি এসে পড়ে। কলিং বেল বাজতেই রিজিতার ভাবি এসে দরজা খুলে দিতেই রিজিতাকে দেখে জড়িয়ে ধরে পড়ল। তুমি এসেছো? তোমাকে অনেক বেশি মিস করছিলাম। তুমি এসেছো, ভালোই হয়েছে। আসো, তোমরা ভেতরে আসো।
তো তুমি এমন শুকিয়ে গেছো কেন? কই, আমি তো ঠিকঠাকই আছি। নিজের ননদিনীকে ভয় পেয়ে আমাকে ভুলে গেলেন দেখছি। আরে তোমাকে ভুলবো কেন? রিজিতা আর তুমি দুজনেই তো আমার আপনজন। আসো ভেতরে গিয়ে বসে বিশ্রাম নাও। বসাঘরের আওয়াজ পেয়ে কিচেন থেকে বেরিয়ে এসে রিজিতার আম্মু দেখলো ওরা এসেছে। আমি ঠিক আছি, তুমি কেমন আছো? এভাবে কথা বলার পর ঈশান আর রিজিতা নিজেদের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেলকনির দোলনায় গিয়ে বসে পড়ল। কফি খাবেন? বানিয়ে নিয়ে আসবো? না, এখন কোথাও যেতে হবে না, এখানে বসে থাকো। কিছুক্ষণ পর ঈশান এবং রিজিতাকে খাবারের জন্য ডাকতে এসেছিল। ওরা দুজন নিচে চলে গেল, খাবার টেবিলে বসে আছে। পাপার ভাইয়া এখনো অফিস থেকে আসেনি? বাবাই আর শাওন কখন আসবে? ওনাদের আসতে রাত হবে। খাবার খেয়ে রিজিতা এবং ঈশান রুমে চলে গেল ঘুমাইতে। দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়ল। সকাল ঈশানের ঘুম ভেঙে যেতেই দেখল রিজিতা ওকে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঈশান ঘুমন্ত রিজিতাকে দেখছে, ওকে যেন আরও বেশি মায়াবী লাগছে। ওর চেহারার দিকে তাকিয়ে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। ঈশান ওর দিকে তাকিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর রিজিতার ঘুম ভেঙে যায়। ঈশানের দিকে চোখ মিটমিট করে তাকায়। তা দেখে ঈশান বলে ওঠে, এভাবে কি দেখছো? কিছু না। উঠো, ফ্রেশ হয়ে নাও। রিজিতা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে সবুজ রঙের শাড়ি পরে বেরিয়ে আসে। দরজায় নক করার শব্দ শুনে দরজা খুলে দিতেই কাজে মেয়ে কফি দিয়ে গেল। রিজিতা বিছানায় তাকিয়ে দেখে ঈশান আবার ঘুমিয়ে গেছে। রিজিতা ঈশানকে কয়েকটা ডাক দিল, কিন্তু ঈশান ওর ডাকে ওঠে না। ঈশান উঠছে না দেখে রিজিতা ঈশানের হাতের আঙ্গুল ঘষে কফির মগটা চুবিয়ে দেয়। গরম গরম কফিতে হাত পড়তেই ঈশিতা লাফিয়ে ওঠে। কি করছো কি? শান্তিতে একটু ঘুমোতে দিচ্ছ না কেন? কখন থেকে ডেকেই যাচ্ছি, শুনতে পারছেন না কেন? আর কি বলেন? আমি আপনাকে শান্তি দিচ্ছি না? তাহলে আপনাকে যে শান্তি দিবে তার কাছে যান। উঠুন আমার বিছানা থেকে। কি শুরু করলে তুমি? আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না কিছু। কফিটা খেয়ে ফ্রেশ হয়ে আসুন। ঠিক আছে, বউয়ের আদেশ তো মানতেই হবে। ভেবেছিলাম শ্বশুরবাড়ি এসেছিলাম, একটু সকাল অবধি ঘুমাবো, কিন্তু বউ যা শুরু করেছে। একদম চুপ, বেশি কথা বলবেন না। যা বলেছি তাই চুপচাপ শুনবেন। ঠিক আছে বলে কফির মগে চুমুক দিল। রিজিতা আয়নার সামনে বসে চুলে চিরুনি করছিল এমন সময়। রিজিতা, হ্যাঁ বলেন। এই কফিটা তুমি বানিয়েছো? না তো, আন্টি দিয়ে গেছে কফিটা। কেন, কোনো সমস্যা? ও, আমি ভেবেছিলাম হয়তো আমার বউ আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। তা তুমি মানা করছো যে অন্য কেউ বানিয়েছে। কি আর করার বলো। কেন এভাবে কেন বলছেন? আমি কি কখনো আপনাকে কফি বানিয়ে খাওয়াইনি? সেটা বলিনি, শ্বশুরবাড়িতে এসেছি, বউ একটু আদর যত্ন করবে, তাই বলছিলাম আর কি। রিজিতার আগে আয়নার সামনে তাকিয়ে চুপচাপ চুল চিরুনি করতে লাগলো। রিজিতা, রিজিতা পেছনে ফিরে বলতে লাগলো, আবার কি হলো? আবার কেন রাখছেন? তুমি আজ অনেক কথা বললে, তোমার কথাগুলো শুনতে ইচ্ছে করছিল, তাই তোমাকে রাখলে আরো অনেক বেশি সুন্দর লাগে। কিন্তু আপনি ফ্রেশ হতে যাবেন, আমি ওখানে কেন যাব? আমি যাচ্ছি। ঈশান কফির মগটা রেখে ফ্রেশ হতে গেলে ফ্রেশ হয়ে এসে দেখলো রিজিতা রুমে নেই। রিজিতা বলে ডাক দিতেই বেলকনি থেকে রিজিতা জবাব দিল, ও, তুমি এখানে? আমি ভেবেছিলাম তুমি রুমে নেই। আমি ওখানেই আপনার জন্য অপেক্ষা করছিলাম। ঈশান শার্ট প্যান্ট পরে নিল। চলেন নিচে যাই, ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। চলো। ঈশান এবং রিজিতা নিচে এসে সিঁড়িতে নামতেই দেখলো ঈশান এবং রিজিতা সিঁড়িতে নামতে নামতেই দেখলো খাবার টেবিলে সবাই তাদের জন্য অপেক্ষা করছে। ওরা দুজনেই গিয়ে টেবিলে বসে পড়ল। কি অবস্থা তোর? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা?
হ্যাঁ, ভালো। ঈশান বিরক্তি তার ঈশান বিরক্তি তার আব্বুর সাথে কথা বলে নাস্তা শুরু করলো। নাস্তা শেষে রিজিতার আব্বু আর ভাইয়া অফিসে চলে গেল। বিকেলে সিয়া রিজিতার আম্মু রান্নাঘরে ওদের জন্য পিঠা তৈরি করছিল আর কথা বলছিল। তবে ঈশান ছেলেটা কিন্তু অনেক ভালো। আমি তো ভয় পাচ্ছিলাম যে রিজিতা ঈশানকে মানিয়ে নেবে কিনা। দুজনের মধ্যে ঝগড়া ছাড়া মিল ছিল না কখনো, কিন্তু দুজন দুজনকে খুব সুন্দর করে মানিয়ে নিয়েছে। তাহলে মা, আমি ছাদে গিয়ে ওদের পিঠা দিয়ে আসি। ঈশান আর রিজিতা ছাদে বসে গল্প করছিল। সিয়া এসে ছাদে রাখা টেবিলে পিঠাগুলো রাখলো। তোমরা এগুলো খেয়ে নাও। আপনিও আমাদের সাথে এখানে বসেন। ঈশানের জোরাজুরিতে সিয়া ওদের সাথে বসে পড়ল। ভাবিমণি, তুমি পিঠা নাও। ওদের সাথে সময় কাটিয়ে কিছুক্ষণ পর সিয়া রুমে চলে আসলো। কিছুক্ষণ পর রিজিতার রাস্তার দিকে তাকাতে দেখে ফুচকাওয়ালা যাচ্ছে। তা দেখে, এই যে ফুচকাওয়ালা আঙ্কেল, ওখানে দাঁড়িয়ে পড়েন, আমি নিব ওগুলো। রিজিতা ডাকে ফুচকাওয়ালা দাঁড়িয়ে পড়ল। আমাকে এগুলো কিনে নিয়ে এসে দেন না। ওগুলো অস্বাস্থ্যকর খাবার, খাওয়া যাবে না। না, আমি খাবো। মানা করছি তো, কথা শুনছো না কেন? তাহলে আপনার যেতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। বলে রিজিতা রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তখনই ঈশানের কথাই দাঁড়িয়ে যায়। দাঁড়াও, আমি গিয়ে নিয়ে আসছি, তুমি এখানে বসে থাকো। ঠিক আছে। ঈশান নিচে চলে যায়। ওখানে গিয়ে খাবার কিনে টাকা দিয়ে আবার ছাদে চলে যায়। এই নাও তোমার ফুচকা চটপটি। ধন্যবাদ আপনাকে। বলে রিজিতা খাওয়া শুরু করে। নিষেধ করলেও কথা শুনতে চাও না। বাহিরের অস্বাস্থ্যকর খাবার খেতে নিষেধ করলে একটুও শুনো না। এগুলো খেয়েই তো শরীর খারাপ হয়। ডাক্তার মশাই, আপনার জ্ঞান দেয়া তো শেষ হয়েছে। খাবেন এবার এগুলো? ও সরি, আপনি তো আবার স্বাস্থ্যমন্ত্রী না, মানে আপনি তো সবার স্বাস্থ্যের কথা চিন্তা করেন। আপনি তো আর এগুলো খাবেন না, আমিই বরং এগুলো খাই। রিজিতার কথা শুনে ঈশান ভুরু কুঁচকে ফেলে আর বলতে থাকে, তুমি শুধরাবে না, তোমাকে কথা বলাই বেকার। জানেনই যখন বলছেন কেন তাহলে? খাবার শেষ করে রিজিতা লক্ষ্য করে ঈশান আকাশের পানে তাকিয়ে আছে। হ্যাঁ, দেখছে। আকাশের পানে তাকিয়ে কি ভাবছেন? কিছুই ভাবছি না, আকাশটা দেখছিলাম। পরক্ষণে ঈশান বলে ওঠে, খাওয়া শেষ? আরো কিছু খাবে? না, আর কিছু খাবো? অস্বাস্থ্যকর খাবার বেশি খেয়ে অসুস্থ হয়ে পড়লে তখন আপনারই সমস্যা। সব সময় আমাকেই ট্রিটমেন্ট করতে হবে। যাক, তাহলে বুঝতে শিখেছো। কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার পর দুজনেই নিজেদের অফিসে গিয়ে ফিরে আসে। ঈশান ঘুম থেকে জেগে দেখল রিজিতা ওর পাশে নেই। ঈশান ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে রেডি হয়ে হাতে অ্যাপ্রন নিয়ে নিচে এসে দেখল রিজিতা নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখছে। রিজিতা আর ঈশান ওর বাবার বাসায় থেকে দুদিন আগেই ফিরেছে। কাল বিকেলে ঈশানের আব্বু আম্মু এবং কাজের মেয়েটা সহ ওর নানু বাসায় গেছে জরুরি দরকারে। বাসে শুধু রিজিতা আর ঈশান আছে, সেজন্য রিজিতা নাস্তা তৈরি করেছিল। রিজিতা ঈশানের দিকে তাকিয়ে বলল, এখন আসেন, নাস্তা করেন। ঈশান আর রিজিতা নাস্তা করা শেষে ঈশান বলে উঠল, আমি একটু ক্লিনিকে যাচ্ছি, একটু পরে ফিরবো। তুমি ততক্ষণ রুমেই থেকো, বাইরে বের হবে না কিন্তু। ঠিক আছে। ঈশান ক্লিনিকে চলে গেল। সেখানে একটু কাজ ছিল। কাজ শেষ করেই আবার ফিরে যাবার জন্য গাড়ি ড্রাইভ করতে লাগলো। দুপুর বাসে ফিরে রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল রিজিতা সেখানে নেই। অ্যাপ্রনটা রেখে রান্নাঘরে চলে গেল। দেখতে পেল রিজিতা রান্না করতে ব্যস্ত। রিজিতা ঈশানকে দেখে বলে মুখে হাসি নিয়ে সেলফ থেকে কোটা পাড়ার জন্য উপরে হাত উঠালো। ঈশান রিজিতার কথার জবাব দিতেই রিজিতার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে রিজিতার মাথায় আটার মগ পরে পুরো শরীর আটাতেই মেখে গেছে। ঈশান ওর আটা মাখা শরীরের দিকে তাকিয়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আপনি হাসছেন আর এদিকে আমার অবস্থা?
রাগান্বিত হয়ে রিজিতা ঈশানের দিকে তেড়ে আসে, এসে ওর মাথার উপরেও আটা ঢেলে দেয় আর বলতে থাকে, এখন কেমন লাগছে? আমাকে দেখে হাসছিলেন না, এখন মজা করেন। রিজিতার কাজে ঈশান তাজ্জব বনে যায়। ঘরের বউই যদি এমন করে তাহলে বাইরে শত্রুর প্রয়োজন পড়বে না। রিজিতার জবাব শোনার আগে তাড়াতাড়ি করে ঈশান ফ্রেশ হবার জন্য রুমে চলে যায়। আর একটু ওখানে অপেক্ষা করলে হাতের কাছে হাতা খুন্তি যেটাই পেত মেয়েটা সেটা দিয়েই মারার জন্য তেড়ে আসতো। রিজিতা ঈশানের যাওয়া দেখে মুচকি হাসতে থাকে। রিজিতা মুখটা মুছিয়ে আবার কান্না করতেও ব্যস্ত। রান্না শেষ করে ফ্রেশ হতে নিজেই রুমে যায়। গিয়ে দেখতে পাই ঈশান ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। রিজিতাকে দেখেই বলে ওঠে, রান্না শেষ, যাও ফ্রেশ হয়ে নাও, খাবার খাবো, আমার খিদে পেয়েছে। রিজিতা শাও নিয়ে শাড়ি পরে বেরিয়ে এসে দেখে রুমে ঈশান নেই। ও চুলে চিরুনি করে নিচে চলে যায়। দেখে ঈশান খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখছে। তা দেখে রিজিতা বলে উঠল, আপনি কেন খাবার সাজাতে গেছেন? আমিই করে নিতাম। আমার বউটা অনেক কষ্ট করেছে, তাই এটুকু কষ্ট ভাগ করে নিলাম। রিজিতা মুচকি হাসি দিয়ে খাবার টেবিলে বসে পড়ল। ঈশান খাবার বেড়ে দিয়ে নিজেও খাওয়া শুরু করলো। ঈশান রিজিতার দিকে তাকিয়ে দেখে ওর চোখ দিয়ে পানি পড়ছে। রিজিতার দিকে পানি এগিয়ে দিয়ে বলতে থাকে, কি হয়েছে, কাঁদছো কেন? খাবারে তো অনেক ঝাল হয়েছে, আপনি কিছু বললেন না তো। আপনি তো বেশি ঝাল খেতে পারেন না। তো কি হয়েছে, তুমি ভালোবেসে রান্না করেছো, খারাপ বলি কিভাবে? রিজিতা ঈশানের দিকে তাকিয়ে আছে ওর কথা শুনে। ঠিক আছে, তুমি এগুলো খেয়ে নাও, আমি তোমার জন্য বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। না, আমি খাবো না, আপনার কষ্ট করতে হবে না। আমি না খেয়ে থাকবো না, কিছুই হবে না। একদম না, না খেয়ে থাকা যাবে না, খাবার না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। এই বলে রিজিতা আর ঈশান নিজেদের রুমে চলে গেল। দুজনেই রুমে বসে টিভি দেখছিল। এমন সময় ঈশানের ফোনে কল আসতেই, তুমি এখানে থাকো, আমি নিচে থেকে একটু আসছি। ঈশানের কথায় রিজিতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ঈশান নিচে গিয়ে দেখতে পেল ডেলিভারি ম্যান খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশান পেমেন্ট করে খাবারটা নিয়ে উপরে চলে গেল। ঈশান খাবারগুলো বের করে প্লেটে নিয়ে রিজিতার কাছে গিয়ে বলল, তুমি বসে থাকো, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। রিজিতা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এভাবে কয়েকটা দিন কেটে গেল। একদিন সকালবেলা রিজিতার সকালের নাস্তা তৈরি করা শেষ। ঈশানকে ডাকতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। রিজিতা গিয়ে দরজা খুলে দিতেই দেখল একটা ছেলে ডেলিভারি দিতে এসেছে। রিজিতা পার্সেলটা রিসিভ করে উপরে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল ঈশান এখনো ঘুমাচ্ছে। রিজিতা পার্সেলটা রেখে ঈশানকে ঘুম থেকে জেগে তুলে ফ্রেশ হতে পাঠালো। রিজিতা বিছানায় বসে পার্সেলটা আনবক্সিং করতে দেখতে পেল কয়েকটা শাড়ি যা ঈশান ওর জন্য অর্ডার করেছিল। ও একটা একটা করে শাড়ি টয়েল দিতে লাগলো। নীল একটা শাড়ি পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। নীল শাড়িতে যেন ওকে অন্যরকম লাগছে। হঠাৎই কলিং বেলের আওয়াজ শুনে সিঁড়ি বেয়ে নিচে নেমে দরজা খুলে দিতেই দেখলো ঈশানের আব্বু আম্মু ফিরে এসেছে। ঈশানের আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আম্মু তুমি এসেছো? অনেক মিস করছিলাম তোমায়। আসো না, ভেতরে আসো। রিজিতার কথায় ঈশানের আব্বু আম্মু হাসি দিয়ে ভিতরে যেতেই ঈশানের আম্মু টেবিলে খাবার সাজিয়ে রাখা দেখে ভুরু কুঁচকে ফেলে আর বলতে থাকে, সকাল কয়টা বাজে দেখেছো? এখনো সকালের নাস্তা করনি তোমরা। আমি ছিলাম না বলে খাবারের অনিয়ম শুরু করেছো। আমি তো অনেক আগেই নাস্তা তৈরি করেছি। তোমার ছেলে ঘুম থেকে উঠতেই দেরি করেছে। কাল অনেক রাত পর্যন্ত জেগে ল্যাপটপে কাজ করেছে, সেই জন্য। ও এখন কি করছে? ফ্রেশ হতে গেছে। ঠিক আছে, দুজনে মিলে সকালের নাস্তা করে নাও, আমি উপরে যাচ্ছি। এ বলে ঈশানের আব্বু আম্মু এবং কাজের মেয়ে যে যার মতো নিজেদের রুমে চলে গেল। অন্যদিকে ঈশান ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখল পুরো বিছানায় শাড়ি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, যেগুলো দেখে ভুরু কুঁচকে ফেলে আর ভাবতে থাকে,
মেয়েটাকে এগুলো গুছিয়ে রাখতে পারিনি, এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। নিচে গিয়ে দেখলো রিজিতা টেবিলের সাথে দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখেই রিজিতা বলে উঠল, আপনি এসেছেন, আমি আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। তুমি নিচে একা একা কি করছিলে? কলিং বেল বেজে উঠতেই দরজা খুলে দেখি আব্বু আম্মু ফিরে এসেছে, তাই আব্বু আম্মুর সাথে কথা বলছিলাম। ও, আব্বু আম্মু কই? নিজেদের রুমে গেছে, বিশ্রাম নিচ্ছে। দুজনে সকালের নাস্তা শেষ করে ঈশান রুমে চলে যায়। কিছুক্ষণ পর রিজিতা রুমে গিয়ে দেখলো ঈশান ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে। ওকে ক্লান্ত লাগছে। রিজিতা খেয়াল করলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা শাড়িগুলো নেই। ও বুঝতে পারলো ঈশান গুছিয়ে রেখে দিয়েছে। রিজিতা বাইরের তাক থেকে একটা গল্পের বই নিয়ে বিছানায় আদর্শ হয়ে বসে পড়তে লাগলো। কিছুক্ষণ পর ঈশানের দিকে তাকিয়ে দেখে ঈশান মাথা চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। আপনার মাথা ব্যথা করছে, কফি করে দিব কি? না, আমার ক্লান্ত লাগছে। কয়েকটা দিন কাজের প্রেশারে ঠিকমতো ঘুম হয়নি। তাহলে ঘুমিয়ে পড়েন, আমি মাথা টিপে দিই, তাহলে একটু ভালো লাগবে। ঈশান ক্লান্ত শরীর নিয়ে রিজিতার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। রিজিতা ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। দুপুর রিজিতা ঈশানকে ঘুমন্ত অবস্থায় দেখে রান্নাঘরে যায়। রিজিতাকে দেখেই কাজের মেয়ে বলে উঠল, আমি রান্নাঘরে, আপনার কিছু লাগবে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। সমস্যা নেই আন্টি, আমি করে নিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে। সে অন্য কাজে মন দিল। রিজিতা সবজির ডালা থেকে লেবু কাটতে থাকে। পিছন থেকে ঈশানের আম্মুর কথাই ফিরে তাকায়। কি করছো আম্মু? আমাকে বললেই পারতে, তোমার রান্নাঘরে আসার কি দরকার? আপনার ছেলের প্রচন্ড মাথা ব্যথা করছে, সেই জন্যই লেবু শরবত তৈরি করছিলাম। আর সমস্যা নেই, আমি করে নিব। ভাগ্য করে ঈশান বাবার জন্য এমন মেয়ে পেয়েছেন ম্যাডাম, যে ঈশান বাবার জন্য খোঁজ খবর রাখে। আমি তো আমার ছেলের জন্য এমন একটাই মেয়ে চেয়েছিলাম। তারা দুজনে রান্না করছিল আর রিজিতা আর ঈশানের কথা বলছিল। অন্যদিকে রিজিতা রুমে গিয়ে দেখে ঈশান শুয়ে আছে। রিজিতা ঈশানের কাছে গিয়ে, এই যে শুনছেন, বলো। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে আসেন, আপনার জন্য লেবু শরবত নিয়ে এসেছি। লেবুর শরবত খেলে আপনার মাথা একটু ব্যথাটা কমবে। ঈশান মাথা বাড়িয়ে না করতেই রিজিতা জোর করে ঈশানকে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। ঈশান ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে রুমে আসতে দেখে রিজিতা লেবুর শরবত নিয়ে বসে আছে। ঈশানকে দেখে রিজিতা লেবুর শরবত টেবিলে রেখে দিল। ঈশান তোয়ালে রেখে বিছানায় বসে পড়তেই রিজিতা তোয়ালেটা দিয়ে ঈশানের চুল মুছে দিতে দিতে বলছিল, চুলের ভেতরে পানি আছে এখনো, এভাবে পানি রাখলে তো আপনার ঠান্ডা লেগে যাবে। ঈশান রিজিতার কথা শুনে মুখে বাঁকা হাসি নিয়ে বলল, এসব কথা কই থেকে শিখেছ? ইদানিং দেখি অনেক জ্ঞান দেওয়া শিখেছ। কেন, আমি খারাপ কথা বলেছি? আপনার ভালোর জন্যই তো বললাম, আপনার যা খুশি তাই করুন। এ বলে রিজিতা তোয়ালে বিছানায় রেখে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে তার ছেড়ে রাখা চুলগুলো খোপা করতে করতে ঈশান পেছন থেকে জড়িয়ে ধরে পড়ল, পাখি, আমার রাগ করেছ? আমি তো মজা করছিলাম, সরি, আর কখনো এমন হবে না। রিজিতা ঈশানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চুলগুলো খোপা করে লেবুর শরবতরত গ্লাসটা ঈশানের দিকে এগিয়ে দিয়ে বলে, চুপচাপ খেয়ে নিন, কোনো কথা হবে না আর। ঈশান বাধ্য ছেলের মতো লেবুর শরবত খেয়ে নিল। আপনি এখানেই বসে থাকেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এ বলে রিজিতা চলে যায়। কিছুক্ষণ পর রিজিতা খাবার নিয়ে আসে ঈশানকে খাইয়ে দিতে, নিজেও খেয়ে নেয়। ক্লিনিক থেকে ঈশানের একটা কল আসে, ইমার্জেন্সি একটা অপারেশন করতে হবে বিধায় রাতে ঈশান চলে যায়। সকালে রিজিতা ঘুম থেকে জেগে দেখে ঈশানকে দেখে চমকে যায়। সে তো কাল রাতে একা ঘুমিয়েছিল। ওকে চমকাতে দেখে, কি হয়েছে রিজিতা? আপনি কখন এসেছেন? কাল রাতে তো বলে গিয়েছিলেন আসবেন না, ফিরতে নাকি সকাল হবে। রাতে এসেছি। ও, অনেক দিন পর বিকেলবেলা
রিজিতা শাড়ি পরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। অনেকদিন হয়ে গেছে ঈশান কাজে এতটাই ব্যস্ত যে বাসার কাউকে সময় দিতে পারেনি। সাত সকালে উঠে হসপিটালে যাওয়া, আবার রাত বিরাতে বাসায় ফেরা। আজ তাড়াতাড়ি ফিরবে আর বলে গেছে রিজিতাকে নিয়ে বাইরে ঘুরতে বেরোবে। রিজিতা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু ঈশানের আসার কোনো নাম নেই। ঈশানকে কল করতেই অপর প্রান্ত থেকে একজন লোক রিসিভ করলো। জি, কে বলছেন? ডক্টর ঈশানের সাথে কথা বলবো। স্যার এখন ডিউটিতে ব্যস্ত আছে, কথা বলা যাবে না। রিজিতা কল কেটে দেয়। রাত 11:34। ঈশান বাসায় ফিরে দেখে রিজিতা সেজেগুজে খাবার টেবিলে চুপচাপ বসে আছে। পরক্ষণেই তার মনে পড়ে আজ রিজিতাকে নিয়ে বাইরে বেড়ানোর কথা ছিল। ঈশান ফ্রেশ হবার জন্য রুমে চলে গেল, কিন্তু রিজিতা ওখানে চুপচাপ বসে রইল। ঈশান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে পড়ল। রিজিতা ওকে খাবার বেড়ে দেওয়ার পর, তুমি খেয়েছো? তুমি না খেলে আমিও খাবো না। বলে টেবিল থেকে উঠে চলে যেতে দেখল রিজিতা খাবারগুলো সেলফে তুলে ঢেকে রাখছে। তারপর রিজিতা চুপচাপ নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। ঈশান কিছুক্ষণ নিচে দাঁড়িয়ে থেকে রুমে চলে যায়। গিয়ে দেখে রিজিতা ঘুমিয়ে পড়েছে। ঈশান গিয়ে রিজিতার পাশে শুয়ে পড়ে। হঠাৎই ঈশান ওর ফোনে কল আসে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলে ওঠে, স্যার, আপনি যদি আগামীকাল শুক্রবারে আমাদের একটু সময় দেন, আমরা আপনাকে কাল আমাদের চেম্বারে বসাতে চাই। লোকটা অনেক বলা বলিতেও ঈশান রাজি হলো না। মূলত রিজিতাকে অনেকদিন হলো সময় দেয়নি, তাই ওর সাথে সময় কাটানোর জন্য কাল চেম্বারে বসতে রাজি হলো না। ঈশান ফোন রেখে দিতেই কান্নার শব্দ শুনে রিজিতার দিকে তাকিয়ে দেখে রিজিতা ঘুমের মধ্যে কান্না করছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। ঈশান চোখের পানি মুছে দিয়ে রিজিতাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে রিজিতা গভীর ঘুমে আচ্ছন্ন। ঈশান ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আছে। তার বাবা সোফায় বসে পত্রিকা পড়ছে। ঈশানকে দেখে ওর আম্মু রেগে ওর দিকে এগিয়ে এসে, কাল কই ছিলি তুই? ক্লিনিকে। বাসায় এসেছিস কেন? ওখানেই থাকতি। কেন? তোর কি একটু বুদ্ধি নেই? বাসায় একটা মেয়ে সারাদিন তোর জন্য অপেক্ষা করে, তারপরও তুই সব সময় তোর কাজ নিয়েই ব্যস্ত। সরি আম্মু, আমি এখন থেকে সব দিকে লক্ষ্য রাখবো। রিজিতা রাগ করে আমার সাথে কথা বলেছে, তুমি একটু রাজি করাও যেন আমার সাথে বাইরে যায়। পারবো না আমি, তোর যা খুশি তাই কর। প্লিজ আম্মু, একটু হেল্প করো, আর কখনো ভুল হবে না। ঠিক আছে। ওদের কথা বলা শেষ হতেই রিজিতা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সবাই মিলে নাস্তা শেষ করলো। রিজিতা রুমে চলে যাবে এমন সময়, রিজিতা, হ্যাঁ আম্মু বলো। আজ তো ফ্রাইডে, ঈশানের সাথে ঘুরতে যাও। না আম্মু, আমি কোথাও যাব না। ওর ওপর আর রাগ করে থেকো না, আমি ওকে বকে দিয়েছি। যাও, রেডি হয়ে নাও। ঠিক আছে বলে রিজিতার রুমে চলে যায়। ওদের কথাগুলো এতক্ষণ ঈশান চুপচাপ শুনছিল। রিজিতা চলে যাওয়ার পর ও চলে যায় রুমে। গিয়ে দেখে রিজিতা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। ওর কাছে এগিয়ে গিয়ে বলতে থাকে, কি হলো, রেডি হয়ে নাও। না, আমি যাব না। ঈশান রিজিতাকে অনেকক্ষণ যাবৎ বলছে, কিন্তু কিছুতেই ও কোনো কথা বলছে না। হঠাৎ ঈশানের ফোনে কল আসতে একটা রিপোর্ট হাতে করে নিয়ে ও নিচে চলে যায়। রাস্তায় একটা লোকের সাথে দেখা করে রিপোর্টটা তাকে দিয়ে বাসায় ফিরে এসে রুমে প্রবেশ করতে দেখে রিজিতা একটা কালো শাড়ি চুড়ি পরে আয়নার সামনে বসে আছে। চোখে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো খোপা করে রেখেছে, খোপায় ফুল গুছিয়ে দেওয়া। সাধন সাজে ঈশানের কাছে ওকে অসাধারণ লাগছে। ঈশান বিছানায় তাকিয়ে দেখে শাড়ির সাথে ম্যাচ করে কালো পাঞ্জাবি। ঈশান পাঞ্জাবি পরে রেডি হয়ে নেয়, হাতে ঘড়ি, সানগ্লাস পরা। ঈশান গাড়ির চাবি নিতে যাবে এমন সময় রিজিতা বলে ওঠে, আমি গাড়িতে যাব না, রিকশায় যাব। ঠিক আছে, চলো তাহলে। ওরা আম্মুর সাথে দেখা করে বিদায় নিয়ে বাসার নিচে চলে যায়। একটা রিক্সা ডেকে দুজনেই উঠে পড়ে। ওরা রিক্সা করে ঘুরে বেড়ায়।
ফুটপাতের দোকান থেকে ফুল, কাচের চুড়ি কিনে দেয় রিজিতাকে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকার দোকান থেকে ফুচকা কিনে খাওয়া। দুজনে পাশাপাশি হাত ধরে রাস্তার পাশে হেঁটে বেড়ায়। ঈশান আজকের মতো কোনোদিন রিজিতাকে খুশি দেখেনি। ঈশান ভাবতে থাকে, সত্যি মেয়েদের খুশি করার জন্য দামি জিনিসের প্রয়োজন হয় না। ফুটপাতের পাশে থাকা দোকানের ফুল চুরিতেই তারা খুশি, যদি প্রিয় মানুষগুলো তাদের পাশে থাকে। ঈশান আজকের প্রতিটা মুহূর্তকে স্মৃতিচান করে রেখেছে। সন্ধ্যা শেষে তারা দুজন বাসায় ফিরে যায়। এভাবেই মাঝে মাঝে ঈশান আর রিজিতা রাতের শহরটা ঘুরে বেড়ায় রিকশায়। কখনো দুজনে পাশাপাশি হাত ধরে হাঁটে ফুটপাতের রাস্তা দিয়ে। 5 বছর পর একদিন শীতের সকালে মিষ্টি রোদ ঈশানের চোখে পড়তেই ঘুমো ঘুমো চোখে দেখতে পায় ছোট্ট একটা মেয়ে ওর বুকের উপর শুয়ে আছে, পাপা পাপা বলে ডাকছে। ঈশান বিছানা ছেড়ে পিচ্ছি মেয়েটাকে কাছে নিয়ে বলতে থাকে, তুমি উঠে গেছ? আম্মু বলেই গালে একটা চুমু দেয়। তখনই রীতি বলে রিজিতা রুমে প্রবেশ করে। ঈশানের কাছ থেকে পিচ্চিটাকে নিয়ে বলে, তুমি আমার কাছে এসো, তোমার পাপা ফ্রেশ হবে। রিজিতা আর ঈশানের মেয়ে, যার বয়স 1.5 বছর হয়েছে। মুখে একটু একটু কথা ফুটেছে তার। ঈশান আজ হসপিটালে যায়নি, বেলকনিতে দাঁড়িয়েছিল। এমন সময় রিজিতা এসে দাঁড়াতেই ঈশান রিজিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা গুঁজে দেয়। আরে কি করছেন কি? সারণ বলে রিজিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ঈশান রিজিতাকে নিজের দিকে ঘুরিয়ে বলতে থাকে, একদম নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করো না, না হলে সারা জীবন এভাবে এখানে বুকের মাঝে আটকে রাখবো, আর কখনো ছাড়া পাবে না। কি পাগলের মতো কথা বলছেন? বলি রিজিতা লজ্জায় ঈশানের বুকে মাথা নুইয়ে নেয়।